হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা? কমেন্টে দ্রুত জানাও, হ্যাঁ সবাই। কোনো কারণে কি ব্লার দেখা যাইতেছে? মহিম, কোনো কারণে কি ব্লার দেখা যাইতেছে? ফোনে কি ব্লার লাগতেছে? ফোনে কি ব্লার লাগতেছে? ব্লার লাগতেছে। ঠিক আছে, সবাই সব ঠিকঠাক দেখতে পাচ্ছ তো নাকি? এখন ঠিক আছে? পেন কোথায়? এখানে। ওকে, সো আমরা হাইড্রা পড়ে আসছি। হাইড্রার এপিডার্মিস অ্যান্ড গ্যাস্ট্রোডার্মিস সবগুলো কোষে আমরা পড়ে আসছি। এরপরে এখন আমরা যেটা করব সেটা হলো যে খাদ্য গ্রহণের পর যে পরিপাক হয়, সেই পরিপাক ক্রিয়াগুলো কীভাবে হয় এটা আমরা দেখব। ঠিক আছে, দেখো। খাদ্য অভ্যাস। হাইড্রা কিন্তু মাংসাশী, হ্যাঁ। তো আমি এর আগে তোমাদের শেখাইছিলাম হাইড্রা হচ্ছে কার্নিভোর বা কার্নিভোরাস। বাংলা কি? মাংসাশী। এটা তোমরা সবাই জানো। এবং একই সাথে আমি আরও দুইটা বলেছিলাম, রুই মাছ, হার্বিভোর। হার্ব মানে হচ্ছে ঘাস, লতা পাতা, সো আমরা লিখতে পারি তৃণভোজী। পরিণত রুই মাছ, হ্যাঁ। এবং আরেকটা দেখি আমরা ঘাস ফড়িং। ঘাস ফড়িং, ঘাস ফড়িং কেমন? ঘাস ফড়িংও সেম, ঘাস খায়, দ্যাট মিনস আবার হার্বিভোর। হার্ব মানে হচ্ছে ঘাস, সো সো সেম কথা, তৃণভোজী। তাহলে আরেকটা প্রাণী আছে আমাদের বইতে, তার নাম হলো মানুষ। মানুষ সব খায়, সো মানুষ হচ্ছে অমনিভোর বা অমনিভোরাস অ্যানিমেল। ওকে, অমনি শব্দের অর্থ হচ্ছে অল, যেটা বাংলায় আমরা কি বলি? সব খায়, সর্বভুক, রাইট? রুই মাছ, ঘাস ফড়িং, হার্বিভোর। মানুষ হচ্ছে সব খায়, অমনিভোর। অমনি মানে হচ্ছে অল। ঠিক আছে, আচ্ছা। প্রধান খাদ্য কি একটু আমি বলে রাখি। হাইড্রার প্রধান খাদ্য হচ্ছে, একটা ফুড লাগতে হবে, এটা একটা ফুড, ফুডের উপরে একটা লেয়ার থাকবে, লেয়ার থাকবে। এই যে এটাকে বলা হচ্ছে হার্ড লেয়ার। হার্ড লেয়ার, হার্ড লেয়ারটা ইউজুয়ালি আমরা একটা জিনিস দ্বারা তৈরি করতে পারি, দ্যাট ইজ কল কাইটিন। ওকে, কী দ্বারা তৈরি করতে পারি? কাইটিন। সো কাইটিনের যে হার্ড লেয়ারটা থাকে এই যে গায়ের উপরে, এইটাকে আমরা আরেকটা নামে বলতে পারি ক্রাস্ট। কি বলতে পারি? ক্রাস্ট। হয় না আমাদের এখানে যদি হাত কেটে যায়, ব্লিডিং হয়, তারপর শুকায় যায়, শুকায় গেলে দেখো এই যে শক্ত শক্ত হয়ে গেছে। আমার হাতে এখন আছে, আমার বিড়াল আমার থাবা দিছে, সো এটা কিন্তু ক্রাস্ট হয়ে গেছে। ক্রাস্ট মানে হার্ড বা শক্ত। আর শক্ত জিনিস সবসময় কাইটিন দ্বারা তৈরি হয়। কিউটিকল কিন্তু না, কিউটিকল কিন্তু মোম। মোম কিন্তু অত শক্ত না, সেমি সলিড। সো এই জিনিসটা মনে রাখবা, দ্যাট ইজ কল কাইটিন, নট কিউটিন। দিস ইজ কাইটিন। কাইটিন মনে রাখবা, কাতে কাইটিন, কাতে হচ্ছে কার্বোহাইড্রেট, তাহলে এটি একটি কার্বোহাইড্রেট বা শর্করা। ওকে, তাহলে আবার বলো তো আমাকে,
কি খেতে পছন্দ করে হাইড্রা? হাইড্রা তো মাংস খায়, তবে সেই সকল মাংসাশী, সেই সকল প্রাণীকে খায় যাদের শরীরের উপর একটা লেয়ার থাকে শক্ত কাইটিনের। এইটা দেখেই তোমরা আমাকে বলো তো কোন পরের প্রাণীদের এরকম বাইরে একটা কাইটিনের লেয়ার থাকে? খুব সহজ, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের, ওদেরকে বলা হয় আর্থ্রোপোড। আর্থ্রোপোড কয়টা আমরা নাম দেখি, এই যে দেখো পতঙ্গ কিন্তু ইনসেক্টা বা আর্থ্রোপোডার মধ্যে। পতঙ্গ, পতঙ্গদের ছোট ছোট লার্ভাগুলোকে খায়। সাইক্লপস, বানান ভুল আছে, সাইক্লপসও কিন্তু আর্থ্রোপোড। ড্যাফনিয়া আর্থ্রোপোড। তাহলে বলো তো এখানে যদি বাংলায় এই কথাটা বলে তোমরা কি ভুল করবা? সন্ধিপদী মানে কি? আর্থ্রোপোড। উপরে কি আছে? ক্রাস্টাস, ক্রাস্ট আছে। ক্রাস্ট মানে কি? কাইটিনের আবরণ। সহজ না? আমাদের এলাকায় কিন্তু যদি মাংস কিনতে কেউ যায়, সবসময় সলিড মাংস চায়, যে আমাকে শুধু মাংসগুলোই দাও। কি চাই? শুধু মাংসগুলোই দাও। কিন্তু আমরা শহরে যখন আসছি, শহরে এসে দেখি যে হাড্ডির দাম আরও বেশি, বলে হাড়যুক্ত মাংসগুলো দাও। তো হাইড্রার পছন্দের খাবার হচ্ছে একটু শক্ত শক্ত হলে বেটার। ওকে ওকে কেন আকৃষ্ট হয়? একটা দারুণ জিনিস আছে, সেটা হলো যে হরিণা মাংস আপনা আপনা বৈরী। তোমরা কি এইটা শুনছো? চর্যাপদের একটা লাইন, হরিণা মাংস আপনা বৈরী। বৈরী মানে বিপদ। হরিণের মাংস আপন বলতে তার নিজের জন্য বিপদের কারণ। হরিণের মাংস যখন তার নাভি বা এই ধরনের একটা কথা আছে, যে সেখান থেকে স্মেল বের হয়, বাঘ ওইটার প্রতি আকৃষ্ট হয়। সো এই যে ক্রাস্টাসীয় সন্ধিপদীগুলো আছে, এদের শরীরে এরকম একটা গন্ধ থাকে, দ্যাট ইজ কল গ্লুটাথিয়ন। গ্লুটাথিয়ন। তাহলে গ্লুটাথিয়ন থাকে বলেই আর্থ্রোপোডা পরের প্রাণীগুলা হাইড্রা দ্বারা আকর্ষিত হয়। হাইড্রা তাদেরকে বুঝতে পারে যে এর শরীরে একটা গন্ধ আছে, গ্লুটাথিয়ন আছে। ওকে, আপনা মাংস হরিণা বৈরী। আচ্ছা, এবার চলে আসি, যখন সে এই ধরনের প্রাণীগুলোকে পায়, আর্থ্রোপোডা পরের প্রাণী যাদের শরীরে ক্রাস্ট বা কাইটিন আছে এবং শরীরে একটা গন্ধ আছে, দ্যাট ইজ কল গ্লুটাথিয়ন, যখন পায় তখন তার সে সবগুলো নেমাটোসিস্ট ব্যবহার করে। তো এক এক করে আমরা দেখি, চারটা নেমাটোসিস্ট আছে, কি কি করে। এই যে 2 নম্বরটার নাম হচ্ছে ভলভেন্ট। এইটা প্রথম নিক্ষিপ্ত হয়, হয়ে আঁকড়ে ধরে, তাই না? স্বাভাবিক অবস্থায় অল্প প্যাচ থাকে, ভলভেন্ট যখন নিক্ষিপ্ত হয় তখন কর্ক স্ক্রুর মতো প্রাণীটাকে একবারে পেঁচায় ধরে। তারপর কি করে? পেঁচিয়ে ধরলেই তো হবে না, একটু আঠা দিতে হবে। সো এই দুইটা আছে, দ্যাট ইজ কল গ্লুটিন্যান্ট। গ্লুটিন্যান্ট। এরা কি করে? গ্লু ক্ষরণ করে, গ্লু বা আঠা ক্ষরণ করে, ওই যে পেঁচায় ধরছে ভলভেন্ট, এরা দুইজন গ্লু ক্ষরণ করে, এগুলো দ্বারা আরো ভালো করে পেঁচায় ধরে। তারপর কি করে? পুশ করে। এই যে দেখো পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট মানে বিদ্ধ করা, যারা বিদ্ধ করে, পেনিট্রেশন ঘটায়। সো এরা কি করে? এবার হিপনোটক্সিন পুশ করে দেয়, হিপনোটক্সিন ইনজেক্ট করে দেয় শরীরের ভেতরে। হিপনোটক্সিন বিদ্ধ করে। তাহলে বলো তো শিকারের সময় কি করে? 4 ধরনের যে প্রধান নেমাটোসিস্ট আছে, 4টাকে সে ব্যবহার করে। ভলভেন্ট দ্বারা পেঁচিয়ে ধরে, গ্লুটিনেন্টগুলোতে আঠা দিয়ে আরও আটকে রাখে, এরপর পেনিট্রেন্ট বা স্টিনোটিল গিয়ে পুশ করে। রাইট? ওকে, সো আশা করছি তোমরা 4 ধরনের নেমাটোসিস্ট শিকারে কিভাবে ব্যবহার হয় তোমরা এটা বুঝতে পারছো। এই যে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় খুব আসে, সেটা হলো হাইড্রার প্রধান খাদ্য কি? ক্রাস্টাসীয় সন্ধিপদী। মনে রাখবা, ক্রাস্টাসীয় সন্ধিপদী। আর নাম কোনগুলা? এইটা এইটা এইটা। ডান। তাহলে আমরা এখান থেকে মোটামুটি সব পড়ে ফেলছি। এবার চলে আসি আমরা, খাবারটা ধরলো, ধরার পর কি করে? ও আচ্ছা, সেম। সো এটা আমরা পড়ে ফেলছি। এবার আমরা চলে আসি, খাবারটা যখন ধরে, ধরার পর কি করে। প্রথমে আমরা যেটা করব, বহিঃকোষীয় পরিপাকটা দেখব। এটা হলো প্রথম, দেন এইটা, এটা হলো দ্বিতীয়। কি করে দেখো, প্রথমে আমরা লিখি বহিঃকোষীয় পরিপাক। ওকে, খুব সিম্পল। হাইড্রার ছবিটা এখানে দেখো, ভেতরের কোষগুলো আমি দিলাম এখানে,
দিজ আর কোর্সিকা। প্রথম যেটা করে খাবারটা, এই যে খাবারটা এইটা, সে ধরে কোর্সিকা দিয়ে এই যে মুখটার কাছে নিয়ে চলে আসে। তাহলে প্রথম কাজ হচ্ছে মুখ গহ্বরে যে কোষগুলো আছে স্ফিংটারের মতো কিন্তু কাজ করে, তাই না? তো খুলে দেয়। খাবারটা এখন কোথায় আসলো? এই যে এখানে চলে আসলো। দিস ইজ ফুড, দিস ফুড, ফুডটা ভেতরে চলে আসলো। এখন কি করে দেখো, ফুডটাকে ভাঙতে হবে এবং এনজাইম দিয়ে পরিপাক করতে হবে। মানে প্রথমে যান্ত্রিক পরিপাক, তারপর কি পরিপাক? রাসায়নিক পরিপাক। দেখো প্রথম যে কাজটা হয় সেটা হলো যে শরীরে তো পিষ্ট হচ্ছে, পিষ্ট হলে তো কি হয়? টুকরা টুকরা হয়, তাই না? তারপর এই যে দেখো এগুলা, এগুলা কি বলতো? পুষ্টিকোষ, বাট এগুলো হচ্ছে ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ, তাই না? ফ্লাজেলাযুক্ত পুষ্টিকোষ। আর কি আছে দেখো তো এখানে, এই যে ফাঁকে ফাঁকে এগুলো কি কোষ? গ্রন্থি কোষ। তাহলে প্রথম কি আসবে দেখো, মিউকাস। এখান থেকে মিউকাস আসবে, এসে এইগুলোর সাথে মিক্স হবে। তারপর কি হবে বলতো, এই যে ফ্লাজেলাগুলো আছে, ফ্লাজেলা কি করবে? মিউকাস এবং খাদ্যটাকে মিক্স করবে, মিউকাস প্লাস খাদ্য মিক্স করলো। তাহলে কি হবে? একটু নরম হবে। আরেকবার দেখো, খাদ্যটা যখন ভেতরে চলে আসে, শরীর সংকোচন প্রসারণের মাধ্যমে খাদ্যটাকে টুকরা টুকরা করে, অ্যাট এ টাইম কি হয়? মিউকাস ক্ষরণ হয় গ্রন্থিকোষ থেকে, মিউকাস এগুলোকে আরো নরম করে। আর ফ্লাজেলার কাজ তো এরকম নাড়াচাড়া করা। তাহলে মিক্স করতেছে, লবণ, তেল, মশলা, খাদ্য সব মিক্স করতেছে। এবার কি হবে বলো? এখন কিন্তু আমাদের যান্ত্রিক পরিপাক ডান। এবার রাসায়নিক পরিপাক। গ্রন্থিকোষ থেকে বলো তো আরেকটা জিনিস ক্ষরণ হয় না? গ্রন্থিকোষ থেকে কি ক্ষরণ হয় বলো তো? এনজাইম ক্ষরণ হয়। এবার এনজাইম এটাকে পরিপাক করা ট্রাই করবে। কি পরিপাক করা ট্রাই করবে? খুব সিম্পল। দেখো খাদ্য কিন্তু মোটামুটি 3 ধরনের খাদ্য হয়। একটা হলো শর্করা, 2 নম্বর হচ্ছে প্রোটিন, 3 নাম্বারটা হচ্ছে লিপিড। আমরা পরিপাক চ্যাপ্টার পড়ছি, যে কারণে আমাদের জন্য এগুলো খুব সহজ। শর্করা, লিপিড এবং প্রোটিন। প্রথম যেটা হয় দেখো, এই যে এনজাইমটা দেখতেছো, দিস ইজ কল্ড পেপসিন, PEP। পেপসিনটা এটার উপর কাজ করে। তাহলে বলো তো, এইটার উপর যদি পেপসিন কাজ করে, অনলি প্রোটিন পরিপাক হচ্ছে না, তাহলে জায়গাটার নাম কি? জায়গাটার নাম হলো সিলেন্টেরন, তাই না? পরিপাক সংবহন গহ্বর। তাহলে আমরা লিখি পরিপাক সংবহন গহ্বর, শুধুমাত্র প্রোটিনের পরিপাক হয়। তাহলে শর্করা এবং লিপিডের এখানে কোনো ধরনের পরিপাক হচ্ছে না। আমি আরেকবার পুরোটাই বলছি দেখো, খাদ্য যখন আসে, আসার পর দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে সিলেন্টেরনে থাকে, খাদ্যটা টুকরা টুকরা হইতে থাকে। গ্রন্থিকোষ থেকে মিউকাস আসে, আর হচ্ছে পুষ্টিকোষের যে ফ্লাজেলা আছে, ফ্লাজেলা মিউকাস এবং খাদ্যকে মিক্স করে। গ্রন্থিকোষ থেকে আবার এনজাইম আসবে, এনজাইমটা এসে কি করবে? এটা পেপসিন নামক এনজাইম আসে, শুধু প্রোটিনগুলোকে ভাঙে, আর কোনো ধরনের এখানে পরিপাক হয় না। রাইট? স্টিল কিন্তু শর্করা পরিপাক হচ্ছে না এবং লিপিড পরিপাক হচ্ছে না। তাহলে এগুলো কোথায় হয়? এগুলো ঘরের ভেতরে নিয়ে যায়, সেখানে গিয়ে পরিপাক করে। ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসি, এই যে কণাগুলো আছে, এগুলাকে ঘরের ভেতরে ঢোকাইতে হবে। ঘরের ভেতর মানে কি বলতো? এই কোষের ভেতরে না, কোষের ভেতরে না। তাহলে এবার শুরু হবে কি বলতো? অন্তঃকোষীয়, কোষের ভেতরে পরিপাক। তাহলে ভেতরে প্রবেশ করাইতে গেলে কি এগুলোকে কি ধরে ভেতরে ঢোকাইতে হবে না? তাহলে এই যে কোষগুলো দেখতে পাচ্ছ, এগুলা কি? ক্ষণপদযুক্ত কোষ বা ক্ষণপদীয় কোষ। খাদ্যকণাটাকে ক্ষণপদটা কি করবে? ধরে ভেতরে নিয়ে যাবে। তাহলে ধরে ভেতরে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম কি তোমরা সবাই জানো? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। তাহলে ফ্যাগোসাইটোসিস করবে। তাহলে এবার শুরু হবে কোষের ভেতরে পরিপাক। তাহলে আমরা এক কাজ করি, এই খাদ্য কণাটা এই কোষটার ভেতরে ঢুকবে। তাহলে আমরা আগে প্রথম কোষের ছবি অ্যাড করলাম। এটা কোষ, এই যে দেখো কোষ। যখন সে ভেতরে ঢোকাবে খাদ্য কণাটা, এখান থেকে একটা ক্ষণপথ তৈরি হবে। ওকে, দেখার চেষ্টা করো।
এই যে খাদ্যকণা। কিছুক্ষণ পর কি হবে, ক্ষণপদ দুইটা পরস্পর বন্ধ হয়ে যাবে এই জায়গায়। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই যে মাঝখানেটা কিন্তু গহ্বর ক্রিয়েট হলো না? খাদ্যকণাটা একটা গহ্বরের মধ্যে আটকে গেল না? এই খাদ্যকণাটাকে এখন ভেতরে নিয়ে আসবে। তাহলে পরের ছবিটা দেখো, এই যে এটা কোষ, ক্ষণপদ এখন আর নাই। এই যে দেখো গহ্বরের মধ্যে এই দেখো খাদ্যকণা। তাহলে প্রশ্ন হলো সাইটোপ্লাজম কোথায়? এইগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে তোমরা আমাকে বলো তো, খাদ্যটাকে কি তুমি প্রথমে সাইটোপ্লাজমে নিয়ে যাবা? তুমি কিন্তু সাইটোপ্লাজমে নিয়ে যাও নাই, বরং কোষের ভেতরে একটা গহ্বর ক্রিয়েট করছো, সেই গহ্বরের মধ্যে আছে। সাইটোপ্লাজমে যদি এখনই নিয়ে যাইতা, এই খাদ্যটা যদি বিষাক্ত হইতো তখন কি হতো? তাহলে এই বিষটা কি কোষটাতে গেলে, কোষের সাইটোপ্লাজমে গেলে হাইডার কি এই কোষটা মারা যাইতো না? ইভেন হাইড্রাটাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যেত, মারা যেতে পারতো। সো সে খুব চালাক, ক্ষণপথে ধরছে, ধরে এই যে দেখো মাঝখানে একটা গহ্বর ক্রিয়েট হয়েছে না এখানে, ওইটা সহ সে ভেতরে নিয়ে গেছে। সো তোমরা যখন ইমিউনিটি বলে চ্যাপ্টারটা পড়বা, তখন আমি তোমাদের শেখাবো এই গহ্বরটার নাম হচ্ছে ফ্যাগোসোম। ফ্যাগোসাইটোসিস করার পর যে গহ্বরটা ক্রিয়েট হয়, দ্যাট ইজ কল্ড ফ্যাগোসোম। এখন কি হবে দেখো, তোমরা লাইসোসোমের কথা পড়ছো না? কোষের মধ্যে কি লাইসোসোম আছে না? লাইসোসোমের মধ্যে বিভিন্ন এনজাইম আছে না? তাহলে এই লাইসোসোমটা এর সাথে এই যে যুক্ত হলো, দেখলা এই যে এনজাইমগুলো, খুব সিম্পল। যখনই যুক্ত হয়, এই যে এই জায়গাটা খুলে যায়, খুলে গেল। খুলে গেলে এখান থেকে লাইসোসোমের এনজাইমগুলো ভেতরে যাবে না? তাহলে আমরা ভেতরে এনজাইমগুলো দিয়ে দিই, এনজাইমগুলো চলে আসলো। এখন খাদ্য কণাটাকে এই এনজাইমগুলো ধরবে, ধরে খাদ্য কণাটাকে আরও টুকরা টুকরা করবে। তো দেখো কিছুক্ষণ আগে আমি এই গহ্বরটার নাম বলছি ফ্যাগোসোম। কেমনে তৈরি হয়েছে? ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে। তাহলে এটা কি হয়েছে বলো তো? ফ্যাগোসোম। কিন্তু লাইসোসোমটা যখন অ্যাড হয়ে যায় তখন এটার নাম কি হয়? ফ্যাগোসোম যোগ লাইসোসোম, ফ্যাগোলাইসোসোম। ওকে, আচ্ছা। এখন এই খাদ্য কণাটাকে এরা পরিপাক করার চেষ্টা করবে। এখন খাদ্য কণাটা কি হইতে পারে? শর্করা হইতে পারে, ইভেন প্রোটিন হইতে পারে, এবং কি হইতে পারে? লিপিড হইতে পারে। বলো তো কোনটা পরিপাক হয়েছে আগে? এই যে বহিঃকোষীয় অঞ্চলে ফাঁকা জায়গাটাতে অনলি প্রোটিন, তাই না? এবার বলো তো প্রোটিনটা যদি পরিপাক হয় তাহলে কি অবস্থায় আছে সে? এখন পলিপেপটাইড অবস্থায় আছে, তাই না? তাহলে এটা পলিপেপটাইড হইতে পারে, এটা শর্করা হইতে পারে, এটা লিপিড হইতে পারে। তো তোমরা আমাকে বলো তো, যদি শর্করা হয় তাহলে অ্যামাইলেজ এনজাইম চলে আসবে, অ্যামাইলেজটা কাজ করবে এটার উপরে। যদি লিপিড হয় তাহলে লাইপেজ এনজাইম এটার উপরে কাজ করবে। আর যদি পলিপেপটাইড হয় তাহলে প্রোটিন পরিপাকের যে এনজাইমগুলো আছে এগুলো কাজ করে, যেমন ট্রিপসিন। মনে আছে? পাকস্থলীতে প্রথমে পেপসিন, নিচে গেলে ট্রিপসিনের সাথে দেখা হয়। তাহলে বাইরে ছিল পেপসিন, কোষের ভেতরে যখন আমরা প্রোটিন পরিপাকের এনজাইম দিব, দ্যাট ইজ কল্ড ট্রিপসিন। তোমরা বলো, তোমরা বুঝছো কিনা? বলো, বুঝছো কিনা? সহজ কিনা? ওকে, তাহলে এই জিনিসটা মনে রাখবা, বাইরে কিন্তু পেপসিন, এখানে যখন আমরা পরিপাক করব কোষের ভেতরে, দ্যাট ইজ কল্ড ট্রিপসিন। খুব সিম্পল। তাহলে অ্যামাইলেজ এনজাইমটা হচ্ছে শর্করাগুলোকে পরিপাক করবে, বাইরে পেপসিন করেছিল, তাহলে এখন ট্রিপসিন বাকি আছে, তাহলে এখান থেকে ট্রিপসিন এসে পরিপাক করবে পলিপেপটাইডটাকে। এটা যদি লিপিড হয়, বাইরে যেহেতু লিপিডের পরিপাক করি নাই, তাহলে লাইপেজ এনজাইম এসে এটার উপরে কাজ করবে। তাহলে মোটামুটি 3 ধরনের খাদ্যের পরিপাক হয়ে গেল। তাহলে আমরা এক কাজ করি, খাদ্যগুলোকে ছোট ছোট করি। খাদ্য কণাটা আর এরকম অবস্থায় নাই, খাদ্য কণাটা এখন কী অবস্থায় আছে? ছোট 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 টুকরা টুকরা হয়ে গেল। তোমরা আমাকে বলো তো, খাদ্যটা আগে অনেক বড় ছিল না, তারপর ছোট হয়েছে না, এখন কি আরও ছোট হলো না? তাহলে এখন যখন অনেক ছোট হয়ে গেল, খুব ইজিলি এটা কি দরকারিগুলো সাইটোপ্লাজমে সে নিয়ে যেতে পারবে না? বলো তো পারবে কি না? তাহলে আমার যতটুকু দরকার আমি সাইটোপ্লাজমে নিলাম, কিন্তু এটা স্টিল আমার পছন্দ হয় নাই। তাহলে সে কি করবে? এগুলোকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আইদার এখানে বের করে দিবে, কিংবা এই পাশে বের করে দিবে। বেটার কি, এই পাশে যেহেতু সেল আছে, তাহলে সে যেটা দরকার নাই সেটাকে এই পাশে বের করে দেবে। কি প্রক্রিয়ায়? কোষের বাইরে বের করাকে বলা হয় এক্সোসাইটোসিস, আর নিসিলকন প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস। ডান? খুব সিম্পল না? তাইলে আমরা সব বুঝলাম, কিন্তু এখানে ছোট্ট একটা কথা আছে। এই যে বিভিন্ন এনজাইমগুলো এখানে কাজ করলো, তোমরা আমাকে বলো তো, পিএইচ এর উপরে কি এনজাইমের কাজ নির্ভর করে না? পাকস্থলীতে কাজ করতে গেলে বেশি পিএইচ লাগবে। অগ্নাশয়গুলোকে যদি কাজ করতে চায় তাহলে ডিওডেনামে পিএইচ এর পরিমাণ বেশি লাগবে।
ক্ষারীয় হইতে হবে, তাহলে পাকস্থলীতে অম্লীয় পরিবেশে কাজ করে, নিচে গেলে ক্ষারীয় পরিবেশে কাজ করে। তাহলে প্রশ্ন হলো ওইটার সাথে মিলাই বলো তো, আমরা দুইটা মিল পাইছি না? এক নম্বর মিল কি পাইছি, বাইরে পেপসিন, তাহলে সেকেন্ডে কাজ করে ট্রিপসিন। তাহলে এখন আমরা শিখবো পাকস্থলীতে যেহেতু প্রথমে অম্লীয় পরিবেশে কাজ করে পরে ক্ষারীয়, তাহলে আমরা একটা জিনিস জানবো, এই জায়গায় যে পরিপাক হচ্ছে এই জায়গায় প্রথমে এরা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে, তখন কিছু পরিপাক হয়, পরে আবার কি করে কিছু ক্ষারীয় জিনিস ঢোকায় দেয়, তখন অম্ল কমে ক্ষার হয়, তখন কিছু পরিপাক হয়। তাহলে এখন একটা প্রশ্ন আমি দিলাম তোমাদের জন্য, সেটা হলো বলো তো, একটা প্রশ্ন দেই, সিলেন্টেরন এবং কোষ, কোষ বলতে অন্তঃকোষ, তোমরা আমাকে বলো তো, তোমাকে যদি আমি পেপসিন এবং ট্রিপসিন দিই হাইড্রাতে, তাহলে এটা এ, এটা বি, তাহলে তোমরা আমাকে বলো তো সিলেন্টেরনে এ কাজ করবে না বি কাজ করবে, আর কোষের ভেতরে কে কাজ করবে, এইটা একটু। 2 নাম্বার হচ্ছে কোষের ভেতরে যে গহ্বরটা ক্রিয়েট হয়েছে, এই যে গহ্বরটা যে ক্রিয়েট হয়েছে, এই গহ্বরটা, এর নাম হচ্ছে ফ্যাগোলাইসোসোম। এটা কিন্তু তোমাদের এখন নাই, পরের চ্যাপ্টারে কিন্তু এই টপিকটা আছে, ফ্যাগোলাইসোসোম। এইটা অম্লীয় এবং ক্ষারীয়, এটা এ, এটা বি। প্রথমে অম্লীয় থাকে নাকি প্রথমে ক্ষারীয় থাকে, আর পরে কি হয়? তোমরা দ্রুত এই প্রশ্নটার উত্তর দাও সবাই। শোনো, হাইড্রার প্রধান খাদ্য কি? সবাই উত্তর করতে পারবে। হাইড্রা অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাক, এটা সবাই উত্তর করতে পারবে। হাইড্রার পেপসিন এবং ট্রিপসিন কোথায় কাজ করে এটা সবাই উত্তর করতে পারবে না। পরীক্ষার হলে গিয়ে বলবো আরে কঠিন প্রশ্ন, গুলাই গেছি। কিন্তু তোমরা তো পাগল, জানো মানুষের সাথে মিল আছে, আগে পেপসিন তারপর ট্রিপসিন, তাহলে এখানে পেপসিন ভেতরে ট্রিপসিন, এটা একটা। 2 নম্বর হচ্ছে গহ্বরের যে পিএইচটা, এটা মানুষের সাথে মিল আছে, প্রথমে অম্লীয় তারপর ক্ষারীয়। সিম্পল কিনা? আরেকটা জিনিস সবাই ভুল করবে, সেটা হলো এই যে বহিঃকোষীয়, বহিঃকোষ বলতে বোঝায় কোষের বাইরে ফাঁকা জায়গাটা, সিলেন্টেরন। সিলেন্টেরনের যে পরিপাক হলো দ্যাট ইজ কল বহিঃকোষীয় পরিপাক। 2 নাম্বার হচ্ছে এখানে কার কার পরিপাক হয়? খুব সিম্পল, প্রোটিনের পরিপাক হয়। তাহলে কিসের কিসের হয় না এটা সবাই পারবে না। আবার কোষের ভেতরে যখন যাব কার কার পরিপাক হচ্ছে, সবার পরিপাক হচ্ছে, এইটা সবাই পারবে না। এবার বলো তো, পলিপেপটাইড বাইরেই তৈরি হচ্ছে না, তাহলে কোষের ভেতরে পলিপেপটাইডের পরিপাক হচ্ছে, এটা দেখো। বলো তো এবার, হাইড্রার কোষের ভেতরে যে পরিপাক হয় ওটা প্রোটিনের পরিপাক নাকি পলিপেপটাইডের পরিপাক? সিম্পল, পলিপেপটাইডের পরিপাক। এবং লাস্ট যেটা, সেটা হলো হাইড্রা কোন ধরনের খাবার খাইতে পারে না। মনে রাখবা, আমরা ভাত খাই, হাইড্রা ভাত খাইতে পারে না। বলো, হাইড্রার কোন ধরনের খাদ্য পরিপাক হয় না? হাইড্রার ভাত পরিপাক হয় না, ভাত, চাল, আটা, রুটি, রাইট? ওরা বার্গার খাইতে পারে না। তো বার্গার, ভাত, রুটি কি দ্বারা তৈরি হয়? এগুলো সাদা শ্বেতসার বা স্টার্চ। তাহলে বলো হাইড্রা কি খাইতে পারে না? নোট, শ্বেতসার, যেটা বাংলা কি স্টার্চ, খেতে পারে না, নো পরিপাক, নো পরিপাক। তাহলে এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক, একাডেমিকে তো এত প্রশ্ন কঠিন হবে না, এডমিশনেরও তোমার 100% কাভার হয়ে গেল, তোমার আর কি পড়াইতেই পারবে না। এখানে কোচিংয়ে যখন যাবা, ক্লাস করবা, তোর ভালোই লাগবে না, আরে কি পড়ায় এগুলো, এগুলো তো আমি সব জানি। সো আমরা পারছি, এখন আমরা যেটা করব পার্থক্য দেখব। এই কালারটা দেখা যায় না। এবার আমরা দেখব অন্তঃকোষীয় পরিপাক এবং বহিঃকোষীয় পরিপাকের পার্থক্য। পারবা তো নাকি? বলো তো, অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় বলতে কি বোঝায়? এই যে এখানে যে পরিপাক হয় দ্যাট ইজ কল বহিঃকোষীয় পরিপাক, সিলেন্টেরনে যে পরিপাক হয়, আর এই কোষের ভেতরে যে পরিপাক হচ্ছে দ্যাট ইজ কল অন্তঃকোষীয় পরিপাক। মনে থাকবে তো নাকি? তাহলে তোমরা আমাকে বলো তো, আন্তঃকোষীয় পরিপাক কোনটা? নট অন্ত, আন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? সবাই বলো, আন্তঃকোষীয় পরিপাক কোথায় হয়? সাবাস সাবাস। ওই একজন বলছে আবার সব জায়গায়। এই বহিঃকোষীয় পরিপাকটা মানে আন্তঃকোষীয় পরিপাক।
আন্ত মানে কি, এই কোষ মাঝখানে, মানে কোষের বাইরে। তাহলে আন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় সেম জিনিস। এখন দ্রুত তোমরা আমাকে বলো তো মানুষের পরিপাক কোন ধরনের, অন্ত, বহি নাকি বোথ? বলো মানুষের পরিপাক কোন ধরনের সবাই। একজন আবার লিখে বদ্ধকোষী। তোমাদের তোমাদের গুলি করে মারা দরকার। কনসেপ্ট পড়ায় আমি তোমাদের, আর তোমরা এই ধরনের প্রশ্ন উত্তর দিতে পারো না। মানুষ লিখে রাখো, সহজ জিনিস বোঝে না। তোমরা আমাকে বলো তো এই যে জায়গাগুলো দেখতেছে এগুলো কি কোষের ভেতরে না ফাঁকা জায়গা? এগুলো কি ফাঁকা জায়গা না? এগুলো কি ফাঁকা জায়গা না? তাহলে মানুষের পরিপাক কোন ধরনের? বহি। মানুষের কোন ধরনের পরিপাক? বহিঃকোষীয় পরিপাক। তাহলে কোশ্চেন একটু ঘুরাই দিলে মাথাটা যায় ঘুরে, আর তোমরা দোষ দাও ভাইয়া এগুলো তো পড়ার নাই, কিন্তু পরীক্ষায় তো দিছেন। দেখো আমি তোমাদের সব পড়াই, আমি তোমাদের সব ইনপুট দিই, তোমাদের কিন্তু ভাবার সময় নিতে হবে। ম্যাথ যেমনে ভাবো বায়োলজি সেভাবে ভাবতে হবে। ওকে, কোনো চাপাবাজি চলবে না, কোনো ফাইজলামি নাই, কোনো মিথ্যা কথা নাই, কোনো এখানে আমি তোমাদের কোনো এতক্ষণ ধরে পড়াইলাম, বলো তো একটা জিনিস মুখস্থ করতে বলছি, একটা শব্দ আমি 10 বার বলছি। হাইডার প্রধান খাদ্য ক্রাস্টাসীয় সন্ধিপদী, ক্রাস্টাসীয় সন্ধিপদী। হাইডার প্রধান খাদ্য কি? ক্রাস্টাসীয় সন্ধিপদী। হাইডার প্রধান খাদ্য কি? ক্রাস্টাসীয় সন্ধিপদী, ক্রাস্টাসীয় সন্ধিপদী। এবার 3 বার লিখলাম। এখন গার্ডিয়ান দেখে বলতেছে বাহ বাবা, তো স্যার তো ক্লাসের মধ্যে পড়া মুখস্থ করে দিল। এখন তুমি তো আর জানো না, আর তোমার গার্ডিয়ান তো আর জানে না যে সেম ভাবে বায়োলজির সবগুলো লাইন 20 বার করে আমার টিচার আমাকে পড়াইছে, কোনটা মনে রাখবো আমি? সো দ্যাটস নট এ ট্রিক। ক্লাসের মধ্যে পড়া হয় না এইভাবে। পড়ানোর ট্রিক কি? পড়ানোর ট্রিক হচ্ছে স্টুডেন্টকে ভাবার সুযোগ দেওয়া। আচ্ছা এইভাবে যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা এটা বলবে না ততক্ষণ পর্যন্ত পড়া হয়নি, বুঝছো? আমি যদি তোমাকে বলি পাকস্থলীর পিএইচ 1 থেকে 3.5, পাকস্থলীর পিএইচ 1 থেকে 3.5, পড়া না এটা। আমাকে তোমাকে জাস্ট বলতে হবে পাকস্থলী হাইলি অ্যাসিডিক। হাইলি অ্যাসিডিক মানে কি? 1। হাইলি অ্যাসিডিক মানে কি? 1। তাহলে 1 থেকে 3.5। ওকে, আমি যদি তোমাকে বলি লালার পিএইচ কত, লালার হচ্ছে স্লাইডলি অ্যাসিডিক। স্লাইডলি অ্যাসিডিক মানে কি? নট 7, 6, রাইট? 6, ঠিক আছে না? হ্যাঁ, লালা রসের পিএইচ, লালা এটা অম্লীয়, ডিওডেনাম থেকে সব ক্ষারীয়। ওকে, সাউন্ড ডিলে হচ্ছে। সাউন্ড কেন ডিলে হচ্ছে? 6.2 থেকে 7.4। ওই 6.2 তো ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আমার সামনে এক মহাপণ্ডিত বসে আছে, ভুল ভাল বললে খা ফেলবে। কোথায় আছি আমরা? এই যে এই কালারটা ব্যবহার করি, দেখো তোমরা সবাই। বহিঃকোষীয় শব্দের অর্থ হলো যে পরিপাকটা কোথায় হয় বলো তো? একটা গহ্বরের মধ্যে, ওই যে এ পজিশনে। তাহলে দেখো তো গহ্বর বা থলির ভেতরে হচ্ছে, কথাটা সত্য না মিথ্যা? সত্য। আর অন্তঃকোষীয় মানে কি? কোষের ভেতরে, নির্দিষ্ট কোষের অভ্যন্তরে। কি গ্রন্থি কোষের ভেতরে কি পরিপাক হয় বলতো? গ্রন্থি কোষের ভেতরে হয়? হয় না। এই জন্য কিন্তু এই কথাটা এখানে বলছে নির্দিষ্ট, দ্যাট মিনস পুষ্টি কোষের ভেতরে পরিপাক হচ্ছে, নিউট্রিটিভ সেলের ভেতরে, তাই না? তাহলে প্রশ্ন যদি আমি এখান থেকে করি, কোষের অভ্যন্তরে সংঘটিত হয় অন্তঃকোষীয় পরিপাক, কোষটার নাম কি? কোষটার নাম কি? পুষ্টি কোষ। যদি বলি পেশি আবরণী কোষ, হবে? হবে না, হবে না, রাইট? তাহলে এবার চলে আসি আমরা খাদ্য গ্রহণ। বলতো এই যে এই জায়গায় খাদ্যটা কিভাবে নিল এ পজিশনে? নির্দিষ্ট অঙ্গের সাহায্যে। বলতো কোন অঙ্গের সাহায্যে নিল? দ্যাট ইজ কল্ড কোর্সিকা। কোন অঙ্গের সাহায্যে নিল? কোর্সিকা, রাইট? এবার বলো আমাকে অন্তঃকোষীয় যে কোষের ভেতরে খাদ্যটা নেয় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, রাইট? খাদ্যটা যদি তরল হয় তাহলে খাদ্যটা কোন প্রক্রিয়ায় নিবে? পিনোসাইটোসিস প্রক্রিয়া। আমার সামনে নাবিল ভাই, তোমাদের সামনে আমি একটা ফিচার অ্যাড করতেছি। ফিচারটা হচ্ছে গ্রুমিং ক্লাস। এই যে আমি পুরো চ্যাপ্টারে ক্লাস ছিলাম না, একাডেমিক সিকিউ, একাডেমিক এমসিকিউ, মেডিকেল ভার্সিটিস এমসিকিউ, সবগুলো সে তোমাদের চ্যাপ্টারগুলো শেষে শেষে ক্লাস দেবে। নতুন একটা ফিচার অ্যাড করতেছে। তোমাদের মুহিব ভাই তো সর্বজান্তা, এতই জানতা তার কাছে কোনো নলেজ আমরা যদি চাই সে দেয় না। সো দেখো এই যে এখানে যে খাদ্যটা আসছিল, এই খাদ্যটা কোষের ভেতরে কিভাবে যায়? যদি কঠিন খাদ্য হয়
তাহলে ফ্যাগোসাইটোসিস যদি তরল খাদ্য হয় তাহলে কোষের ভেতরে যায় পিনোসাইটোসিস প্রক্রিয়া। পিনো মানে পান করা, তরলটা নিলে পান করা। আর যেটা খুব সহজে যায় কোষের মধ্যে, দ্যাট ইজ কল ব্যাপন, কোনো কষ্ট নাই, দ্যাট ইজ কল ব্যাপন। বলো, হাইড্রার সিলেন্টেরন থেকে কোষের ভেতরে খাদ্য কণা যায় কয়ভাবে? কয়ভাবে যায়? কয়ভাবে? 3 ভাবে। এবার চলে আসি আমরা গৃহীত খাদ্যের অবস্থান। বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? এই যে দেখো, সিলেন্টেরনে, ফাঁকা জায়গায় বহিঃকোষীয় পরিপাক হয়। মানুষের ক্ষেত্রে কোথায় আছে দেখছো? পাকস্থলিতে হয়, ক্ষুদ্রান্ত্র বা অন্ত্রে হয়। প্রমাণ দেখছো? এখনই আমরা পড়লাম, এখানে দেওয়া আছে। এবার চলে আসে অন্তঃকোষীয়, কোষের ভেতরে যেটা হচ্ছে দেখছো, কোষের ভেতরে দেখছো এই জায়গায় একটা কথা বলছে, খাদ্য গহ্বরের ভেতরে। তোমরা বলো তো, আমি পরিপাকটা কোথায় করছিলাম? ফ্যাগোলাইসোসোমের ভেতরে না? বলো, ফ্যাগোসোম বা ফ্যাগোলাইসোসোমের ভেতরে পরিপাক করছি না? আমি কি বলছি এটা সাইটোপ্লাজমে পরিপাক হয়? হয় না, একটা কোষ গহ্বর তৈরি করে, ওইটার মধ্যে পরিপাক হয়। কারণ বিষাক্ত পদার্থ হইলে তো খবর আছে, সাইটোপ্লাজমে আগে নিয়ে যাওয়া যাবে না। বলো, তোমরা কি সব মিলাইতে পারতেছো? এইসব জায়গা থেকে আমি তোমাকে 100টা প্রশ্ন করতে পারি। তোমাদের সৌভাগ্য, এখন পর্যন্ত আমি তোমাদের কঠিন প্রশ্ন করি না, সামনে কিন্তু খুব কঠিন কঠিন প্রশ্ন করবো। ম্যাথের মতো আটকায় দেবো, 300 কোশ্চেন করবো, 180 পাইলে বলবো তুমি পণ্ডিত হয়ে গেছো, মহাপণ্ডিত। এই বলো, আমার কথা বুঝতে পারতেছো কিনা? তারপর চলে আসি বহিঃকোষীয় পরিপাকে, মানে এই যে এই জায়গায় যে পরিপাকটা হয়, তাহলে গ্রন্থি কোষ থেকে এনজাইম আসে না? এখানে আসে। আর কোষের ভেতরে যেটা হয় সেটার ক্ষেত্রে কোথা থেকে হয় বলতো? এই যে সাইটোপ্লাজম থেকে আসে এনজাইমটা। আমরা এখানে বলতে পারি না যে সাইটোপ্লাজম বা লাইসোসোম থেকে আসে? সাইটোপ্লাজমের এনজাইমটা কোথায় থাকে? লাইসোসোমে থাকে। পারি কি না? বলতে পারি। শোষণ এবং আচ্ছা, খাদ্যটা যখন পরিপাক হয়, এই যে দেখো ছবিটা, খাদ্যটা যখন এখানে পরিপাক হয় এগুলা সাইটোপ্লাজমে যায়, এই কথাটা এখানে বলছে। খাদ্যবস্তু সংবহন তন্ত্রের মাধ্যমে, এটা মানুষের ক্ষেত্রে। হ্যাঁ, সংবহন তন্ত্র বলতে মানুষ বলছে যে রক্তনালী, লসিকা নালী, রক্তনালী প্লাস লসিকা নালী, এটা মানুষের ক্ষেত্রে কিন্তু বলছে লসিকা নালী। কার ক্ষেত্রে? মানুষ। কোথায় যায়? কোষের ভেতরে চলে যায় বা বিভিন্ন অঙ্গে চলে যায়। কালারটা চেঞ্জ করব, কালার চেঞ্জ করে কি কালার নেব? কালো কালার নিলাম। হ্যাঁ, দেখো এবার বলো তো, এটা মানুষের ক্ষেত্রে যখন বহিঃকোষীয় পরিপাক হয় না, পরিপাক নালীর ভেতরে রক্তনালী, লসিকা নালীর মাধ্যমে সারা দেহে যাচ্ছে না বিভিন্ন জায়গায়। আর অন্তঃকোষীয় পরিপাক দেখো, কোষের ভেতরে যখন পরিপাক হয় তখন ওটা খাদ্যটা কোথায় যায়? সাইটোপ্লাজমে যায়, ঠিক না? সাইটোপ্লাজমে যাচ্ছে। সার বস্তু, সার বস্তু মানে যেটা থাকতেছে এটা। আর অসার বস্তু যেটা, অসার, এই সার মানে বলো তো কি? সার মানে কিন্তু পুষ্টি। অনেকেই কিন্তু জানো না সার বস্তু মানে আবার কি। বলো, সার বস্তু মানে কি? সার বস্তু মানে পুষ্টি। সার বলে না, গাছকে সার দাও, গাছকে পুষ্টি দাও, ঠিক আছে? তাহলে পুষ্টিগুলা সব সাইটোপ্লাজমে যাচ্ছে। এবার বর্জ্যগুলো নিষ্কাশন, অতিরিক্ত যেগুলো থাকতেছে, এই যে মানুষের ক্ষেত্রে কি হয়, যেগুলো আর খাওয়া যাবে না, অপাচ্য, এগুলা পরিপাক নালী হয়ে মলাশয়ের যায়, মলাশয় থেকে শরীরের বাইরে নিক্ষিপ্ত হয়। বাট এখানে কি হয়, যেগুলো অপাচ্য, মানে যেগুলোতে আর পরিপাক করা যাবে না কিন্তু শরীরও নিবে না, সেটা কি হয়? টিস্যু রসে নিক্ষিপ্ত হয়। মানে টিস্যু রস বলতে বোঝায় কি জানো? 2 কোষের মাঝখানে ফাঁকা জায়গায় পাঠায় দেয়, কোষের ভেতরে না, কোষের বাইরে আন্তঃকোষীয় স্থানে বা টিস্যু রসে চলে যায়, দেন ওটা শরীর থেকে বের হয়ে চলে যায়। তোমরা আমাকে বলো, এটা কি আবার পড়াইতে হবে? এটা বলো, পণ্ডিত হইছো না? বলো, পণ্ডিত হইছো কি না? দেখি কোথায় আছো তোমরা, ফেসবুকের বাচ্চা কাচ্চারা কি করতেছো? ওকে, ভেরি গুড। এবার আমরা আসি চলনে। এই চ্যাপ্টারের সেকেন্ড বা এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে চলন। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে চলন এবং নিউরোসাইট। তাহলে এই দুইটা তুমি বাদ দিয়ে কোনোদিন যাইতে পারবা না। তো
তো বিভিন্ন ধরনের চলন আছে। কারা বলো তো, একদিনও পড়ি নাই আমি, চলন সম্পর্কে জানি না কিছু, তাদেরকে আমি প্রথম বলবো যে একটা চলন আছে দ্যাট ইজ কল লুপিং। এই একটা চলন আছে, তার নাম কি? লুপিং। লুপিং মানে হচ্ছে লুপ, আর লুপ মানে হচ্ছে ফাঁস। এই দেখছো ফাঁস হয়েছে, এই যে লুপ, এটা তুমি গলার মধ্যে দিতে পারবা, পারবা না? লুপ মানে হচ্ছে ফাঁস। তাহলে কি হয় দেখো, হাইড্রা, এই যে দেখো এখানে কিন্তু আমি একটা লাইন দিছি, তোমরা যারা পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করছো, এটা তোমরা যারা পরীক্ষা দিছো কলেজে, তারা কিন্তু অনেকে এই কাজটা করো না। এই যে নিচে প্রথমে করতে হবে একটা চলন তল দিতে হবে। কি দিতে হবে? একটা চলন তল দিতে হবে। এই দেখো চলন তল, ওকে, একটা তল দিতে হবে, তল ছাড়া কখনো হবে না। সো এই যে দেখো এখানে লিখছে চলন তল, হাইড্রাটা এইটার উপরে এখন আছে। ফার্স্ট। 2 নাম্বার যেটা করতে হবে সেটা হলো ডিরেকশন দিতে হবে। এই প্রশ্নের মধ্যে কিন্তু দেওয়া নাই ডিরেকশন, চলনের দিক লিখবা এখানে, চলনের দিক। সেম কাজটা তোমরা এখানে করবা। এই যে দেখো এটা চলনের দিক, এটা বইয়ের মধ্যে নাই, সো তোমাদের এই কাজটা করতে হবে। এই যে এখানে তীর চিহ্ন মাঝে মাঝে দিয়ে রাখছে, কিন্তু কোন দিকে যাবে হাইড্রাটা আমরা চিত্রের মধ্যে দিয়ে দিলাম। ওকে, তো এখন এক কাজ করবা, পরীক্ষায় যখন ছবি আঁট করবা, চলন তল দিবা, চলনের দিক দিবা, তাইলে তোমার চিত্রটা ডান হয়ে গেল 100%। এতক্ষণ পর্যন্ত বইয়ের চিত্রটা 80%। এখন কি হয় দেখো, 1 নাম্বার, হাইড্রাটা এ পজিশনে আছে, হাইড্রাটা যাবে কোন পজিশনে? বি পজিশনে। দেখছো এই যে এখানে যাইতে হবে হাইড্রাটাকে, তাহলে স্টিল এটা এ, এটা কিন্তু বি, স্টিল এ, ও সরি, এই জায়গাটা হচ্ছে এ, এই জায়গাটা হচ্ছে বি, ঠিক আছে? এই জায়গাটা ছিল এ, এই জায়গা হচ্ছে বি। তাহলে দেখো তো হাইড্রাটা লাস্ট মোমেন্টে, ফার্স্ট মোমেন্টে ছিল এ পজিশনে, লাস্ট মোমেন্টে কোন পজিশনে গেছে? বি পজিশনে গেছে, রাইট? তাহলে প্রথম যে কাজটা করে দেখো, হাইড্রাটা পদতল বা পদচাকতি, এই জায়গাটার নাম হচ্ছে দেহকাণ্ড, এগুলো হচ্ছে কর্ষিকা। তাহলে প্রথম যেটা, চলনের দিকে কর্ষিকাগুলো দেখো বেঁকে যাচ্ছে, দেখো ভালো করে, সোজা ছিল, চলনের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এবার বলো তো কর্ষিকার দিক কোন দিকে? চলনের দিকে। কর্ষিকার দিক কোন দিকে? ওই দিকে না এই দিকে? চলনের দিকে। কর্ষিকাগুলো দিয়ে এবার কি করবে সে? চলনের দিকে পদতল, চলন তলে স্পর্শ করবে। কি স্পর্শ করে? চলন তল। এই যে দেখো পরের ছবিতে সে চলন তলে স্পর্শ করেছে, ঠিক আছে? তাহলে এবার বলো কর্ষিকা স্টিল কোন দিকে আছে? চলনের দিকে আছে, ঠিক আছে? স্টিল চলনের দিকে আছে। আর পদতল কোন দিকে আছে? চলনের বিপরীত দিকে। এবার তোমরা আমাকে বলো তো, এই যে এইটা, এখানে একটা তীর চিহ্ন দিতে হবে না? তোমরা একটা জিনিস খেয়াল করছো, সেটা হলো এই যে ছবিটা এখানে দেওয়া আছে, এটা কিন্তু ভুল দেওয়া আছে। এই যে এটা কিন্তু দেওয়া যাবে না। এই যে এখানে একটা ছবি দিতে হবে, এই যে এরকম করে তীর চিহ্ন দিতে হবে। তাহলে এখনই বইয়ে ঠিক করে নাও, বইয়ের মধ্যে চিত্র ভুল দেওয়া আছে। তাহলে কি হবে দেখো, এই পাদচাকটি কাছে শেষরাই এখানে নিয়ে চলে আসবে, বুঝতে পারছো? শেষরাই নিয়ে চলে আসবে, মানে এই তলটা সে কখনো এখান থেকে খুলে দিবে না। আমি যদি এরকম থাকি, দেখো এরকম যদি থাকি, কর্ষিকাগুলো এগুলা ধরলাম, ধরে এইটা যে তুললাম, তুলে কাছে নিয়ে আসবে এমন না কিন্তু। আবার দেখো কর্ষিকা এখানে, এই যে দেখো আমি শেষরাই নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে এইটা কখনো কিন্তু চলন তল থেকে খুলবে না। তাহলে তীর চিহ্নটা এই যে এখানে হবে। তাহলে এখানে যে তীর চিহ্নটা দিছিল, তাহলে এটা তো উপরে উঠে যাইতো, পা মাথার উপরে উঠে যাইতো, ওটা ডিগবাজি চলন হইতো, ঠিক আছে? হাইডার চলন এবং জায়েদ খানের চলন সেম না। ওকে, হাইডার চলন এবং জায়েদ খানের চলন সেম না। জাহেদ খান একটু ইম্প্রোভাইজ করছে। তো একটু দেখো তোমরা, এ পজিশন থেকে বা টেনে শেষরা এসে বি পজিশনে নিয়ে আসবে। দেখছো এখন কর্ষিকাও বি পজিশনে, পদের তলও বি পজিশনে। তোমরা এবার আমাকে বলো তো স্টিল কর্ষিকা কোন দিকে আছে? স্টিল কর্ষিকা কোন দিকে আছে? চলনের দিকে। এবার তোমরা যে কাজটা করবে সেটা হলো এই যে এখান থেকে একটা এরকম তীর চিহ্ন দেবা, এই তীর চিহ্নটা কিন্তু এখানে নাই, মানে কর্ষিকাগুলো এখন ছেড়ে দিবে। বইয়ের মধ্যে চিত্রে ভুল আছে, তীর চিহ্নটা মিসিং আছে, ছেড়ে দিছে, দেখছো? ছেড়ে দেওয়ার পর বলো তো এখন এই, এটা কি বি পজিশনে আসছে না? তাহলে পরের ছবিটা কিন্তু ওইটাই। তো এটা অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ লেখা উচিত ছিল। আমি তোমাদের এখন দেখাই, আমি তোমাদের এবার দেখাই চলনের দিক, দিস ইজ এ পজিশন, তার টার্গেট হবে বি পজিশন।
হাইড্রা এখন এখানে, ঠিক না? তাহলে প্রথম কি হবে, কোষীয়গুলো চলনের দিকে যাবে। তাহলে পরেরটা দেখো, এ পজিশন বি পজিশন। তাহলে দেখো হাইড্রা কি করছে, এটা এখানে রেখে বি পজিশনের এখানে কোষিকাতে ধরছে, রাইট? তাহলে এবার পরের চিত্রটা এখানে এখানে এটা দিতে হবে। তাহলে বলো তো তারপরের স্টেপটা কি হচ্ছে, এখন যেটা হবে, এই যে দেখো হাইড্রা এখন এই যে বি পজিশনে, দ্যাট ইজ এ পজিশন অ্যান্ড দ্যাট ইজ বি পজিশন, রাইট? এখানে আরেকটা তীর চিহ্ন দিতে হবে। কি করতে হবে, তীর চিহ্ন দিতে হবে। তারপরের স্টেপটা কি হচ্ছে, দিস ইজ এ পজিশন, দিস ইজ বি পজিশন, হাইড্রাটা দেখো উপরে উঠছে, রাইট? তো তীর চিহ্নগুলো কোনটা কোন দিকে যাবে এটা আমাদের জানতে হবে। তাহলে এই হলো চলন তল, তাহলে আমরা এখানে লিখবো চলন তল, আর এটা দিব হচ্ছে চলনের দিক। তো তুমি যদি স্টেপ বাই স্টেপ এইভাবে চিত্রটা অঙ্কন করো, চিত্রটা আরো বেস্ট হয়। এ বি যদি লেখো তাহলে আরো ভালো হয়। ফিজিক্সে তো তোমরা এ বি কোণ পজিশন তোমরা সুন্দর করে লেখো না সবাই, তাহলে বায়োলজিতে কেন লিখবা না? বলো সবাই বুঝছো কি না? এবং তোমরা আমাকে বলো তো এখানে ফাঁস কয়টা? একটাই না? এই যে ফাঁসটা তৈরি হয়েছে এইটা তো এইটাই না? তাহলে ফাঁস কয়টি? ফাঁস একটি। তোমরা এবার আমাকে বলো তো এটা কি শুয়োপোকার মতো গেল না? তাহলে এটার আরেকটা নাম আমরা কি লিখতে পারি? শুয়োপোকা চলন। তোমরা আমাকে বলো তো জোক এইভাবে চলে না, এরকম করে যায় না? দ্যাট ইজ কল্ড জোকা চলন। এবং যদি প্রশ্ন করি, কর্ষিকা সবসময় কি চলনের দিকে আছে না? পদতল সবসময় চলনের বিপরীত দিকে না? 2 নম্বর হচ্ছে কখনো পদতল উপরের দিয়ে উঠছে, ভূমি ছেড়ে কখনো দিছে? দেয় নাই। ভূমি ছেড়ে কখনোই দেয় না, রাইট? সো তোমরা এবার আমাকে বলো তো হাইড্রা যখন এইভাবে যায়, তো এইটা কি হাইড্রা স্লো চলন না? তোমরা আমাকে বলো তো হাইড্রা খুব আস্তে আস্তে যাচ্ছে না? হাইড্রা খুব আস্তে আস্তে যাচ্ছে না? আরেকটা জিনিস তোমাদের আমি বলি, সেটা হলো বলো তো হাইড্রাটা কি, হাইড্রার দৈর্ঘ্য একটু চিন্তা করো। হাইড্রার দৈর্ঘ্য যদি হচ্ছে 10 মিলিমিটার হয়, তাহলে হাইড্রাটা যদি এখান থেকে ফাঁস তৈরি করে এই জায়গায় আসে, তাহলে বলো তো সে কি 10 মিলিমিটার আসলো না 10 মিলিমিটারের কম আসলো? চিন্তা করো, 10 মিলিমিটার পুরোটা লম্বা, যদি ফাঁস তৈরি করে যায়, কম কিনা? অর্ধেক। তাহলে আমরা লিখতে পারি অর্ধেক দূরত্ব অতিক্রম করে, দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এবার তোমরা আমাকে বলো যে তোমরা যখন তোমাদের আম্মা যদি তোমাকে বলে যে বাসার বাইরে লবণ আনতে যাও তো একটু গলিতে, এখন আরেকবার তোমার আম্মা তোমাকে বললো তুমি তখন ঢাকায় আছো, তুমি একটু রংপুরে যাও তো তোমার মামার বাসায় ঘুরতে, তুমি আমাকে বলো তো কোথায় তুমি দৌড়ে যাবা? বলো বলো, দৌড়ে কোথায় যাবা? গলিতে যাবা লবণ আনতে, নাকি হচ্ছে রংপুরে দৌড় দিবা? ইয়েস। তাহলে একটা জিনিস খেয়াল রাখবা, এই যে চলনটা তোমরা দেখলা, এইটা কাছাকাছি যখন সরি স্লো যেহেতু যাচ্ছে রংপুরে তুমি দৌড় দিতে পারো না, তাহলে ফার্মগেট থেকে ফার্মগেট পুলিশ বক্সের কাছে আসতে আসতে তুমি শেষ, ধানমন্ডি থেকে বাইরে হইতে হইতে লেক পার হইতে হইতে তুমি শেষ, রাইট? তাহলে আমরা এক কাজ করতে পারি, এটা যেহেতু স্লো তাহলে আমরা দিব হচ্ছে এরা অ্যাকচুয়ালি কি করে, অনেক দূরে যদি যায় তাহলে তারা এইভাবে চলে, ঠিক আছে? তাহলে এটা কি বিশেষ চলন না? স্লো যাচ্ছে রংপুরে যাচ্ছে, তাহলে কি বিশেষ বিশেষ দিনে যাচ্ছে না? বলো তো এটা বিশেষ চলন কিনা? রংপুরে যাচ্ছে, প্রত্যেক দিন তো আর রংপুরে এসে যাবে না, কিন্তু প্রত্যেক দিন গলিতে লবণ আনতে সে কিন্তু যাবে, রাইট? তাহলে বিশেষ দিনে লম্বা জায়গায় অনেক দূরে যাইতে গেলে, দীর্ঘ পথ অতিক্রম করতে হলে তাকে এইভাবে যাইতে হবে। ওকে, তাহলে ডিগবাজি কোনটা? ডিগবাজি চলনটা এখন আমরা পড়বো, যেটা বাড়ির পাশে, তাহলে অল্প দূরত্ব অল্প জায়গা যাইতে ওইটা ব্যবহার করে এবং ডেইলি ওইভাবেই চলে হাইড্রা, ঠিক আছে? আচ্ছা, একজন লিখছে অর্ধেকের কম হবে না, যেহেতু সে শরীর বাঁকা করে। ওই একই কথা রে পাগলা, 10 মিলিমিটারের জায়গায় সে বাঁকা করে 3 মিলিমিটার গেল, তারপরে তো দেহের অর্ধেক গেল নাকি? ধরে নিলাম আমরা এটা। আর কোনো তথ্য এখানে আছে? তাহলে আমরা একটু লিখি এটা একটা বিশেষ চলন,
এবং রংপুরে যাইতে যেহেতু করতেছে, তাহলে লম্বা দূরত্ব অতিক্রম করার সময় তারা এই পদ্ধতিটা ব্যবহার করে, তাই না? রংপুরে যাওয়াটা কি স্লো যাওয়া, বিশেষ বিশেষ দিনে যাওয়া। 3 নাম্বারটা আছে লম্বা দূরত্ব। তাহলে ডিগবাজিটা কি হবে? ডেইলি চলন বা সাধারণ চলন, সাধারণ মানে প্রত্যেক দিন যেটা ঘটে। 2 নম্বর অল্প দূরত্ব, রাইট? বিশেষ চলন কখন হয়? আরে বিশেষ চলন মানে বিশেষ দিন, বিশেষ দিবস, বিশেষ ঘটনা বলতে যেটা বোঝায়, গুরুত্বপূর্ণ জিনিস যেটা রেগুলার হয় না। তাহলে বিশেষ চলন মানে যেটা রেগুলার হয় না। হাইডা তো আর প্রত্যেক দিন দৌড়ায় না। তাহলে এবার চলে আসি আমরা ডিগবাজি চলন। তো আমার মনে হচ্ছে যে ডিগবাজিতে তোমাদের যদি আমি দ্রুত বোঝাই দিই তোমরা বুঝতে পারবা। তোমরা একটু দেখো, এটা হচ্ছে চলন তল, চলনের দিক হলো এইটা, তাই না? চলনের দিক এইটা, চলনের দিকে এইটা। সেম কথা দেখো কি হবে, কর্ষিকাগুলো এই যে তীর চিহ্ন দেওয়া হয়েছে, মাটির সাথে স্পর্শ করলো করলো চলন তলের সাথে। এবার দেখো এই যে এইটা তীর চিহ্ন, এবার ঠিক আছে, দেখছো? তাহলে এবার এইটাকে উপরে ওঠাবে, এই যে দেখছো উপরে উঠছে, রাইট? তাহলে পজিশন যদি আমরা চিন্তা করি এ বি সি, তাহলে এবার সি পজিশন এসে যাবে। দেখো সেখানে আসলো, এখন উপরে চলে গেল। তাহলে বলো তো কোন ধরনের চলনে কর্ষিকা মাঝে মাঝে চলনতল এবং পাদচাকতি উপরে উঠে থাকে? চলনতল পাদচাকতিটা ত্যাগ করতেছে, এই চলনে না? দিস ইজ কল সমারসল্টিং চলন বা ডিগবাজি চলন। এখানে পাদচাকতিটা উপরে ওঠে, শূন্যে উঠে যায়, চলনতলটার থেকে ডিটাচ হয়ে যায়। এবার দেখো সে কি করবে, ঘুরাবে ডিগবাজি দেওয়ার জন্য। এবার এইটা সে সামনে দিবে, পাদচাকতি এবার সামনে আসছে, দেখছো? কর্ষিকা এবার পেছনে পড়ছে, দিক কোনটা? এই দিকটা না? তাহলে দেখছো এই যে এইটা দেখো আমার কলমের, তো এই যে প্রান্তটা দেখো এরকম। সো প্রথমে চলনের দিকে, এবার দেখো নিচে, আবার ধর পেছনে পড়ে গেল, সে পেছনে পড়লো না? ওকে, ভেরি গুড। এবার সে এইটা উপরে উঠাবে, পাদচাকতিটা এবার চলন তল থেকে ছেড়ে দিবে, এই যে দেখো উপরে উঠছে। সো সে সোজা হয়ে গেল আর কি। সো তোমরা এবার আমাকে বলো ডিগবাজি দিলে কি, ডিগবাজি দিলে কি খুব কি হয়? দ্রুত যায় না? দ্রুত যায় কি না? আর দ্রুত মানে বাসার পাশে লবণ আনতে, রাইট? তাহলে দৈনিক যেটা ঘটনা ঘটে তার মানে সাধারণ চলাচল, তারপরে দৈনিক হাইড্রা এইভাবেই চলাচল করে, ঠিক আছে? এবং বলতো বাসার পাশে কাছে নাকি রংপুর কাছে? বাসার পাশে কাছে, যেটাতে আমরা সাধারণ বা দ্রুত যাই, দৌড় দিই। তাহলে এটা আমরা লিখব যে অল্প দূরত্ব অতিক্রম করতে ডিগবাজি দেয়, বাসার পাশে যাইতে। তো তোমরা যদি এই 3টা বোঝো তাহলে তোমাদের আর কোনো চিন্তা নাই। তোমরা শুধু এবার আমাকে বলো তো, সে এই পাশে ডিগবাজি দিয়ে আবার ওই পাশে গেল না, দেহের সমান বা দেহের থেকে বেশি দূরত্ব অতিক্রম করলো না সে? বলো তো, একটা মানুষ যদি ডিগবাজি দেয়, এখানে ডিগবাজি শুরু হইলো, অনেক দূর গিয়ে থামে না? তাহলে কি দেহের চেয়ে বেশি দূরত্ব যায় না সে? এই বলো, তাড়াতাড়ি বলো। আজকে হাইড্রা শেষ, আজকে হাইড্রা শেষ। আচ্ছা, অন্যান্য যে জিনিসগুলো আছে এগুলো তোমরা নিজেরা পড়লেই পারবা, অন্যান্য যে চলনগুলো আছে। তো আমি তোমাদের একটু তারপরও দেখাই। গ্লাইডিং চলন বা এমিবার মতো চলনটা আমি তোমাদের শিখাইছিলাম। হাইড্রা হলো এইটা, এইটা হলো হাইড্রা। পাদচাকতিতে এরম সে ক্ষণপথ তৈরি করে, করে দেখো এই সে মনে হয় এরম এরম করে যায়, এরম এরম করে যদি যায়, এটা গ্লাইড করে যাও না? তাহলে হাইড্রার একটা গ্লাইডিং চলন বা এমিবার মতো পায়ের নিচে ক্ষণপথ তৈরি করে সে যাইতে পারে, দ্যাট ইজ কল গ্লাইডিং চলন। এই যে দেখো পদতলের যে বহিঃকোষগুলো আছে সেখান থেকে পিচ্ছিল রস ক্ষরণ হয়, এটা কিন্তু আমি প্রথম দিন পড়িয়েছি। এবং সেখান থেকে ক্ষণপদ তৈরি হয়, হয়ে এমিবার মতো চলাচল করে এবং অত্যন্ত স্লো যায়, অত্যন্ত স্লো যায়। এই পাশে গেলে কি আস্তে আস্তে যাও না? এটা মাইকেল জ্যাকসনের মুনওয়াক ডান্সের মতো সে যায়। ও, মুনওয়াক তো পেছনে হয়। আচ্ছা, এবার চলে আসে ভাষা চলন, ফ্লোট করা। তাহলে তো ভাষা কখন হয়? যখন তুমি ডুবে আছো তখনই তো, তাই না? তুমি অলরেডি ডুবে আছো, হাইড্রা এখন পানির নিচে আছে। তাহলে দেখো সে কি করে, পাদচাকতিতে মানে পায়ের নিচ থেকেই আর কি, এখানে কিছু কোষ আছে, গ্রন্থি কোষ, এটা বুদবুদ তৈরি করে। তোমরা এবার আমাকে বলো তো, বুদবুদটা ধরলে বুদবুদটা কি পানির নিচে আটকে থাকে? হাইড্রা বুদবুদের সাথে সাথে এই যে দেখো উপরে উঠতেছে, দেখছো? উপরে উঠতেছে। সো যখন সে উপরে ওঠে এরপর বুদবুদটা যায় ফেটে। তাহলে সে আমরা কি করলাম, সেটা হলো যে হাইড্রা উপরে যখন উঠবে তখন তো ঢেউয়ের আঘাতে আরও কিছু দূর যাবে। খুব সিম্পল, বুদবুদটা যখন ফেটে যাবে পানিতে একটা ঢেউ হবে না? ঢেউতে হাইড্রাটা একটু সরে যাইতে পারে না? পারে। তো আমরা যাই বুঝি না কেন আমরা শুধু এইটা জানবো যে হাইড্রা বুদবুদ তৈরি করে নিচ থেকে উপরে ভেসে ওঠে।
বুদবুদটা তৈরি হয় হাইডারের নিচে যে কোষগুলো আছে এখান থেকে, উপরে যখন যায় বুদবুদটা একটু মিউকাস দ্বারা তৈরি। আমাদের মুখের যে মিউকাস আছে না, মিউকাস যেন বুদবুদ বানাইতে পারি না, লাইক দ্যাট মিউকাসটা উপরে ওঠে, মিউকাস বা বুদবুদটা উপরে ওঠে, ফেটে যায়, একটা স্রোত তৈরি হয় পানির উপরে, হাইড্রাটা অল্প একটু সরে যায়, খুবই অল্প যায়। ঠিক আছে, এখন দেখো আমরা এটা বুঝলাম, ইংরেজিটা একটু মনে রাখবা। হ্যাঁ, ড্রাউনিং মানে হচ্ছে ডুবে যাওয়া, ফ্লোটিং মানে ভেসে ওঠা, গ্লাইডিং মানে হচ্ছে পিছলে পিছলে চলা। আর কিছু আছে মুহিব? আচ্ছা, এই যে আরো কিছু আছে দেখছো, সাঁতার এরম এরম করে যাচ্ছে, দিস ইজ সাঁতার। দেহের এই যে কোষগুলো আছে এগুলোকে সংকোচন প্রসারণ করিয়ে করিয়ে নিয়ে যায়। তারপরে এই যে দেখো আরোহণ, দেখছো গাছের ডাল ধরে তুমি এই ডাল থেকে ওখানে উঠবা, ওই ডাল ধরে ওখান থেকে উপরে উঠবা, দ্যাট ইজ কল আরোহণ। সো আরোহণ আছে, অবরোহণ আছে, হাঁটাও আছে, দেখছো কর্ষিয়াগুলো নিচে দিয়ে সে কর্ষিয়াগুলোকে পায়ের মতো ব্যবহার করে 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 হেঁটে যায়। তো তোমাদের এগুলোকে পড়াইতে হবে। গুরুত্বপূর্ণ যে দুইটা ছিল সেই দুটার আমাদের পার্থক্য পড়তে হবে। পার্থক্যগুলো কই মুহিম? তোমরা নিচ থেকে বই থেকে পড়ে নিতে পারবা না পার্থক্য? বলো তো, বলো পারবা কি না? পারবা, এতটাও তোমরা এখন আর আগের অবস্থায় নেই। আচ্ছা, তোমাদের মধ্যে কারা কারা মনে করতেছো যে তোমরা যখন শুরু করছো বায়োলজি এখন এই অবস্থাতে, তোমরা কারা কারা মনে করো নিজের আমরা এখন অনেক বেশি জানি, আগের থেকে নিজেদের একটু অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে বায়োলজির প্রতি, কিংবা আমার সাথে যারা ফ্রেন্ডরা আছে তাদের থেকে আমি কিছু না হলেও কিছু বেশি জানি? বলো, অনেস্ট কনফেশন। ওকে, সো এটা মনে রাখবা, হ্যাঁ, যে তোমরা আগের থেকে ভালো অবস্থায় আছো, শুধু ক্লাস করো, শুধু ক্লাস করো, এবং একটা সময় গিয়ে তোমরা বুঝতে পারবা যে তোমরা অন্যদের থেকে যোজন যোজন এগিয়ে আছো, নট মাইল মাইল, লাখ 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 মাইল দূরে আছো তোমরা অন্যদের থেকে। ইনশাল্লাহ তোমরা সবার থেকে ভালো করবা। জনন, জনন নিয়ে দেখো, এদের যৌন জনন নিয়ে আমি পড়াবো না। কেন পড়াবো না? তুমি রিডিং পড়বা, পড়ে যতটুকু বুঝবা বুঝবা, না বললে না বুঝবা, দাগানো বই দেখবা। কারণ এরা শুক্রাণু তৈরি করে, ডিম্বাণু তৈরি করে, দুইজন মিলে জাইগোট হয়, জাইগোটটা মরুলা, মরুলাটা ব্লাস্টুলা, তারপর হচ্ছে পরিপাক নালী যখন তৈরি হয় দ্যাট ইজ কল গ্যাস্ট্রুলা, রাইট? অর্গান যখন তৈরি হয় দ্যাট ইজ কল অর্গানোজেনেসিস। এইভাবে তৈরি হয়। তো এইটা পড়ার দরকার নাই, কারণ হাইড্রার যৌন জনন মানুষের যৌন জনন প্রায় সেম। ওকে, মোটামুটি পুরোটাই সেম। তাহলে আমরা এটা মানুষের যৌন জননে গিয়ে শিখবো, এবং 1 নম্বর চ্যাপ্টার যখন পড়বো তখন আমরা এটা পাবো। তাহলে একই জিনিস কেন 3 জায়গায় পড়বো? আমরা একই জিনিস আমরা 3 জায়গায় পড়বো না, এবং এটা তেমন একটা দরকারও নেই। সো এখন ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অযৌন জনন। 2 ধরনের আছে, মুকুলোদ্গম এবং বিভাজন। একটু তোমরা আমাকে বলো তো, যৌন জননটা কখন হয়? শীতকাল। তাহলে বই থেকে তোমরা একটু দেখে নিবা কোন কোন মাসের কথা বলা আছে, ঠিক আছে? কোন কোন সময়ের কথা বলা আছে তোমরা একটু দেখে নিবা। মুকুলোদ্গম যখন খুব খায়, তাই না? গ্রীষ্মকাল। তো তোমরা এক কাজ করবা, মুকুলোদ্গমটা কেমন দেখো, দেখো এটা একটা হাইড্রা, স্লিম একটা হাইড্রা, সব ঠিকঠাক ছিল, খেয়ে খেয়ে এরকম মোড়া হয়ে গেছে, মোড়া হয়ে গেছে। তারপর কি হয়েছে? হাইড্রা শরীরের এই যেখান থেকে আরেকটা হাইড্রা তৈরি হচ্ছে, দেখছো? তো যখন শুরুর দিকে এরকম থাকে, এর যে এই যে সিলেন্টেরন এবং বাচ্চা হাইড্রা সিলেন্টেরন সেম থাকে, এখান থেকে খাবার ওদিকে যায়, বুঝতে পারছো? দুইটা সেম থাকে, এবং একটা সময় গিয়ে এই যেটা ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে এই হাইড্রাটা পরের ধাপে গিয়ে বাপ মা এইদিকে, বাচ্চা হাইড্রাটা এইদিকে, সিম্পল। তাহলে শরীর থেকে প্রথমে মুকুল তৈরি হয়, মুকুলটার এবং মায়ের সিলেন্টেরন সেম থাকে, পরবর্তীতে ওটা আলাদা হয়ে যায়, এবং স্বাধীনভাবে ওই হাইড্রাটাকে স্বাধীন হইতে কতদিন লাগে তোমরা একটু এটা দেখে নেবা। এইটা নিয়ে আপাতত আর কোনো কথা নাই, এটা রিডিং পড়বা, এটা তোমরা পারবা, এতদিন ধরে যে পড়াইতেছি এই কারণেই। ওকে, তাহলে এবার বিভাজন সম্পর্কে আমি ধারণা দিই। একটা জিনিস মনে রাখবা, দিস ইজ অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টাল, তাহলে বলো তো অ্যাক্সিডেন্ট কি বলে কয়ে আসে? এটা এটা কি দৈব দুর্বিপাকে আসে না? এটা সৃষ্টিকর্তা দুর্ভাগ্য, সৌভাগ্য হোক আর দুর্ভাগ্য হোক, দৈব দুর্বিপাকে আসে কিনা এটা, রাইট? এই জন্য তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে দৈবাত, দৈবাত সংঘটিত হয়। বলো, হাইড্রার বিভাজন বা ফিশন বলে যে প্রজনন পদ্ধতিটা আছে, এটা কেমনে হয়? এটা অ্যাক্সিডেন্টাল। অ্যাক্সিডেন্টালে আমাদের হাত নাই, সৃষ্টিকর্তার হাত আছে, দেবতা বা কিছুর হাত আছে, ওই দেবতা থেকে কিন্তু দৈবাত কথাটা আসছে, ঠিক আছে? তাহলে দৈবাত সংগঠিত হয় কোন ধরনের প্রজনন?
বিভাজন। কেন দ্বৈবাদ বলে, কেন অ্যাক্সিডেন্টাল বলে আমি দেখাইতেছি। দেখো, এটা একটা হাইড্রা, হঠাৎ করে কোনো কারণে এই যে কেটে গেছে। কি হয়েছে? কেটে গেছে। তাহলে বলো তো এখন হাইড্রাটার কি অবস্থা? এটা এইদিকে আর নিচটা এইদিকে, রাইট? তাহলে একটু পরে কি হবে দেখো তো, এটা নিচটা গজাবে না, এটা কি উপরেরটা গজাবে না? দুইটা হাইড্রা হয়ে গেল কিনা? তাহলে বলো তো এটা কি অনুপ্রস্থ বিভাজন না? প্রস্থ বরাবর বিভাজন হয়েছে না? হ্যাঁ, এটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। তাহলে বিভাজনকে আমরা দুই ভাগে ভাগ করি, অনুপ্রস্থ। আর একটা কি হতে পারে, দিস ইজ হাইড্রা, অ্যাক্সিডেন্টলি এই পাশে কেটে গেছে। তাহলে কি হলো দেখো তো, এরকম না এখন হাইড্রাটার অবস্থা? এরকম না? তাহলে দেখো তো মুহিব, এইটা কি হবে কিনা, এই জায়গাটা আবার তৈরি হবে কিনা, এর এই জায়গাটা তৈরি হবে কিনা? তাহলে আমরা আবার 1 2 পাইলাম কিনা? তাহলে অনুপ্রস্থ বরাবর কেটে যাইতে পারে, অনুদৈর্ঘ্য বরাবর কেটে যাইতে পারে। হাইড্রার দুই ধরনের বিভাজন হয়, অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। তোমরা এবার আমাকে বলো তো, এটা অ্যাক্সিডেন্টাল না? শীতকাল গ্রীষ্মকাল বলে কোনো ঋতু আছে এখানে? তোমরা আমাকে বলো, অ্যাক্সিডেন্ট কি বলে কয়ে আসে? আসে না। আচ্ছা, তাহলে আমরা প্রজনন বা জনন সম্পর্কে শেষ করছি। হুদায় 2-3 পৃষ্ঠার কথা বলা আছে, অথচ কনসেপ্ট এত সহজ। প্রিয় স্টুডেন্ট, এবার চলে আসি আমরা হাইড্রার পুনরুৎপত্তি। বলো এই পর্যন্ত তোমরা আছো কি না? ভাইয়া পড়ান, এক্সামে আছে, তুমি নিজেই পড়তে পারবা এটা। হুদায় আমি ওখানে আধা ঘন্টা কেন নষ্ট করব? তোমার উপর আমার আছে ট্রাস্ট। ওকে, আচ্ছা, এবার আমরা চলে আসি হাইড্রার পুনরুৎপত্তি। কি এক অবস্থা, স্লাইডগুলো উল্টা পাল্টা হয়ে গেছে। তোমরা শুধু আমাকে বলো তো, একটা হাইড্রার যদি কোনো একটা অংশ কেটে যায়, নষ্ট হয়, কিছু হয়, তাহলে কোন কোষের মাধ্যমে হাইড্রা পুনরাবৃত্তি লাভ করে, পুনরুৎপত্তি হয়? ইন্টারস্টিশিয়াল না? তোমরা আমাকে বলো তো, ইন্টারস্টিশিয়াল সেল কিনা? শেষ। খিদা লাগছে, খিদা লাগছে, বিষ খাও। আচ্ছা, তো তোমাদের আমি কিছু জিনিস পড়াই, শুধু শুনতে থাকো। যে হাইড্রার ইরিটেবিলিটি বলে একটা টপিক আছে, হাইড্রার উত্তেজিতা, মানে কোন কোন জিনিসগুলো দ্বারা হাইড্রা ফিল করে এবং নিজের পরিবর্তন ঘটায়। 1 নম্বর হচ্ছে স্পর্শ। হাইড্রাকে যদি তুমি খোঁচা দাও, তাহলে সে নিজেকে সংকুচিত করবে। এখানে খোঁচা দিলাম, আমরা এরকম করি না? করি কি না? করি। 2 নম্বর হচ্ছে আলো। অত্যাধিক আলো কিংবা অন্ধকার কোনোটা হাইড্রার পছন্দ না। পরিমিত আলো থাকলে বা স্থিমিত একটু কম কম আলো থাকলে এটা হাইড্রার পছন্দ। দেখছো, ভোরবেলার হালকা আলো কিংবা সন্ধ্যাবেলার কোণে দেখা আলো হাইড্রার খুব পছন্দ। ওকে, গোধূলি। আচ্ছা, তাপমাত্রা। হাইড্রা শীতল জল পছন্দ করে, এটা আমি অনেকদিন আগে তোমাদের বলছি, এসিতে থাকতে সে পছন্দ করে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড যে টেম্পারেচার আছে, এই ধরনের শীতল পানি পছন্দ করে হাইড্রা। ওকে, ক্ষুধা। হাইড্রার যখন ক্ষুধা হয় তখন সে খুব দ্রুত চলাচল করে, বিভিন্ন দিকে কর্ষিকাগুলো এরকম ছড়াই দিয়ে থাকে, খাদ্য কোথায় আছে, খাদ্য কোথায় আছে, সে পাগল হয়ে যায়, তাই না? ভরা বেডে কিন্তু আমরা দৌড়াই না, ভরা বেডে আমরা কি বিছানায় শুয়ে পড়ি। খালি বেডে কিন্তু খাদ্যের জন্য মা মা কোথায় খাদ্য দাও, এখনই খাইতে হবে, চিল্লাই না আমরা? হাইড্রাও সেম কাজ করে, ক্ষুধা থাকলে বেশি দৌড়ায়। বিদ্যুৎ প্রবাহ। অবিরাম দুর্বল বৈদ্যুতিক প্রবাহ চললে হাইড্রার দেহকে অ্যানোডের দিকে বাঁকিয়ে নেয় এবং পরে সম্পূর্ণ দেহকে সংকুচিত করে ফেলে। ওকে, হাইড্রা অ্যানোডের দিকে নিজেকে বাঁকিয়ে নেয় বিদ্যুৎ প্রবাহ হইলে। কেন অ্যানোডের দিকে যায়, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা চ্যাট জিপিটি থেকে শুরু করে গুগল বার্ড সব কিছু ব্যবহার করে এনে আমাকে উত্তর দিবা, কেন ইলেকট্রিক্যাল ফিল্ডে হাইড্রা অ্যানোডের দিকে যায়। তোমরা পারবা কিনা বলো? হাইড্রাকে দেখে পড়তে পড়তে হাইড্রাকে মানুষই মনে হইতেছে না? আমাদের মতো আর একটা মানুষ মনে হচ্ছে কিনা মোহেন? আপনি বলেন স্যার প্রসন্ন শর্মা, সব যদি আমি বলি, তোমরা কখন নিজেদের প্র্যাকটিস করবা, কখন নিজেদের ব্যস্ত রাখবা পড়ালেখার ভেতরে? তোমরা আমাকে বলো। তোমাদের তো কিছু দায়িত্ব আছে বাবলা। ওকে মুহিম, বাজে কয়টা এখন? 8:29 বাজে। আগামীকালকে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা। কার কার এক্সাইটমেন্ট চলতেছে, কার কার বড় ভাইয়া বড় আপু রুমমেট ম্যাচমেট পরীক্ষা দিতেছে?
অপূর্ব দাদার কাছে জিজ্ঞেস করবো। হ্যাঁ অপূর্ব, যাদের যাদের নিজ নিজ ফ্যামিলির স্টুডেন্টরা পরীক্ষা দিতেছে, এটা একটা খুব খারাপ দিন আর কি আগামীকালকে, খুব এক্সাইটমেন্টের দিন। কেউ দিচ্ছে না তাও এক্সাইটেড। তোমাদের একটা জিনিস বলে রাখি, একটা সময় ছিল যখন ইন্টারনেট কানেকশান বা এইরকম ছিল না, যেমন আমাদের সময় 20 টাকা রিচার্জ করলে কার্ডের মধ্যে মেগাবাইট কিনলে শুধু ছিল তো হচ্ছে জাভা। হ্যাঁ, জাভা হচ্ছে মোবাইলের অপারেটিং সিস্টেম। তো ব্রাউজারটাতে জাস্ট ক্লিক করলে ঘোরে কিংবা একটা কি যেন দাগ যাইতেছে, 20 টাকা শেষ, আগে টাকা কেটে নিবে। তারপর সে পেজ দেখাইলে দেখাইলো, না দেখাইলে না দেখাইলো। আমাদের দেশের ইন্টারনেট অবস্থা এরকম ছিল তখনকার স্টুডেন্ট ছিলাম আমরা। সো মেডিকেল অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশনের উপর কোনো ধারণাই ছিল না। এখন তো তোমরা আগে থেকেই ধারণা পাও কোথায় কি হইতেছে না হইতেছে, এই যে এক্সাইটমেন্ট তোমাদের উপর ভর করছে। ওকে, নার্ভাসনেস ভালো, কালকে পরীক্ষা, জীবনটা পুরোটা নির্ধারিত হবে আগামীকালকে দিয়ে। আচ্ছা, এইটা পরীক্ষায় আসে শ্রম বন্টন। তোমরা আমাকে বলো তো শ্রম বন্টন বলতে আসলে কি বোঝায়? আমার বডিতে দেখো 2 ধরনের শ্রম বন্টন আছে। একটা হলো কোষীয় শ্রম বন্টন আর একটা হচ্ছে আঙ্গিক শ্রম বন্টন। মানে আমার দেহে বিভিন্ন কোষ আছে, কারা কি কাজ করতেছে, তাহলে এক এক করে চলে আসি। নেফ্রন কি করে? রেশন কাজ করে, রক্তকে ফিল্টার করে। নিউরন কি করে? স্নায়ু উদ্দীপনা নিয়ে যায়, তাই না? ম্যাক্রোফেজ কি করে? জীবাণু ভক্ষণ করে। আরবিসি কি করে? সে আরবিসি কি করে? আরবিসি হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এগুলো হচ্ছে কোষীয়। এবার চলে আসে আমরা আঙ্গিক। হাত কি করে? নাড়াচাড়া, খাদ্য, শিকার, ফাইটিং এ সাহায্য করতেছে। পা চলাচলে সাহায্য করতেছে। চোখ দেখতে সাহায্য করতেছে। মাথা ভাবতে সাহায্য করছে। মুখ গালিগালাজ করতে সাহায্য করতেছে, তাই না? তো তোমরা এবার আমাকে বলো তো, তোমরা কি কোষীয় শ্রম বন্টন মানে কোন কোষ কি শ্রম দিবে, কি কাজ করবে এইটা, এবং কোন অঙ্গ কি কাজ করবে এইটা কি তোমরা বুঝতে পারছো? বলো তো বুঝতে পারছো কিনা, দ্রুত বলো। কারণ কিছু জিনিস চাইলেও পড়ায়ে টাইম ওয়েস্ট করা যাবে না। তাহলে এখন আমি তোমাদের বলি, তোমাকে যদি বলে ইন্টারস্টিশিয়াল কোষ কি কাজ করে, এটা কোন ধরনের শ্রম বন্টন, কোষীয় নাকি আঙ্গিক? ইন্টারস্টিশিয়াল সেল, গ্রন্থি কোষ, নিউট্রিটিভ সেল, পেশি আবরণী কোষ, কোষীয় শ্রম বন্টন না? তোমরা কি লিখতে পারবে না এক লাইনের মধ্যে? পেশি আবরণী কোষ দেহকে সংকোচন প্রসারণ করতে সাহায্য করে, চলাচলে সাহায্য করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। নিউরোসাইট কোষ কি করে? শিকার করতে, আত্মরক্ষায় কাজ করে। তারপর ইন্টারস্টিশিয়াল কোষ কি করে? পুনরুৎপত্তিতে সাহায্য করে। গ্রন্থি কোষ কি করে? বুদবুদ তৈরি করতে, খাদ্য পরিপাকে সাহায্য করতেছে, তাই না? তাহলে সেম ভাবে বলো, হাইপোস্টম কি? খাদ্য নিতে, খাদ্য ত্যাগ করতে সাহায্য করতেছে। কোষিকা চলাচল এবং শিকারে সাহায্য করতেছে। পদতল চলাচলে সাহায্য করে, তাই না? দেহকাণ্ড কি করে? দেহকাণ্ড মুকুল তৈরি করে, প্রজননে সাহায্য করে। দেহকাণ্ড থেকে আর কি হয়? শুক্রাশয়, ডিম্বাশয় তৈরি হয়েও প্রজননে সাহায্য করে। তোমরা কি জিনিসটা বুঝতে পারছো যে তোমাকে আসলে এটা পড়াইতে হচ্ছে না শ্রম বন্টনটা? বলো তো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথম 2 ক্লাসে আমরা যা পড়ার পড়ছি, এই ক্লাসের অর্ধেক আমরা কনসেপ্ট পড়ছি, পরেরগুলো আমরা কনসেপ্টের উপর দিয়ে পার পেয়ে যেতেছি। তাহলে এবার বলো আমাকে, মিথজীবিতা এবং পরজীবিতা কি জিনিস? পরের উপর জীবন ধারণ করে, তাহলে তার মানে পরের আমি ক্ষতি করতেছি। খেয়াল করো, এটা উকুন আমার এখানে আছে, খাচ্ছে দাচ্ছে, বাচ্চা পয়দা করতেছে, আমার লাভ হইতেছে? নাকি খুব নিজেকে দানবীর ভাববো মহসিনের মতো, আমার মাথায় উকুনকে আশ্রয় দিয়েছি, তাই না? আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছি, খুব আনন্দের বিষয়। ব্যাপারটা কি এরকম? না, সে আমার ক্ষতি করতেছে, আমার রক্ত খাইতেছে, আমার 12টা বাজায় দিছে। সো পরজীবিতা মানে হচ্ছে এই জিনিসটা মনে রাখবা, ক্ষতি হবে এখানে, এক পক্ষর কি হবে? ক্ষতি হবে। উকুনের কি হবে? লাভ হবে। আর মিথজীবিতা কি? মিথ মানে হচ্ছে মিতা, মিতা মানে কি? বন্ধু। তাহলে বলো বন্ধুত্ব কি হয়? তোমরা তো বললো ভাই আমার সব বন্ধু খারাপ। নিজের দিকে আঙ্গুল তুলে বলো তো, তুমি ভালো না খারাপ? সব বন্ধু কখনো খারাপ হইতে পারে না, রাইট? ইটস বেটার যে তোমাকে চেঞ্জ করা। বলো। হ্যাঁ, সব বন্ধু মিথ্যা বলে। এই যে তুমি তোমার বন্ধুদের ব্যাপারে এখানে এসে বলতেছো সব বন্ধু মিথ্যা বলে, তুমি যে তাদের নামে দুর্নাম করতেছো, তুমি কেমন বন্ধু হে? হ্যাঁ, আচ্ছা। সো মিথজীবিতা মানে ভালো সম্পর্ক। এই যে দেখো, হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা করে কি, সেটা তার হাইড্রা, এটা এর দেহের ভেতরে হচ্ছে সবুজ ধরনের শৈবাল থাকে, সবুজ শৈবাল, জুক্লোরেলা।
সবুজ শৈবাল। তাহলে বলো তো, আমরা পড়ছি না হাইড্রা ভিরিডিসিমা দন্ত এস 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 এস, দ্যাট মিন সবুজ, ক্লোরো মানেও সবুজ, তার মানে ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা ছিল সবুজ বর্ণের। আজকে কি বুঝতে পারছো যে এই হাইড্রার ভেতরে এক ধরনের শৈবাল থাকে, শৈবাল মানে সবুজ। তাহলে হাইড্রাটাকে দেখে আমার কি মনে হবে বলো? উকুন নাকি বুদ্ধি বাড়ায়? তোমাদের মায়েরা মিথ্যা কথা বলে, উকুন কেন বুদ্ধি বাড়াবে? হ্যাঁ, বই পড়ালেখা করতে হয়, পড়ালেখা বুদ্ধি বাড়ায়। এই বলো, তোমরা একটা জিনিস কখনো ভয় পাবা না, হ্যাঁ, আমি যখন তোমাদের পড়াই, এই যে নিষেধ 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত না করলে পারলে বিনষ্ট হয়ে যায় ইত্যাদি ইত্যাদি, এগুলো পড়ারই দরকার নেই। আরে পড়ালেখা এত সহজ, এত সহজ। আচ্ছা, কিছু জিনিস বলি শোনো, ক্লাস কিন্তু শেষ। সেটা হলো এই যে মিথজীবিতার যে সম্পর্ক, হাইড্রার মধ্যে যে সবুজ শৈবালটা আছে, শৈবাল কিভাবে উপকার হচ্ছে, হাইড্রার কিভাবে উপকার হচ্ছে। দেখো, এক নাম্বার হচ্ছে শৈবাল কি কি উপকার পায়। এক নাম্বার হচ্ছে এখানে আশ্রয় পাইতেছে, তাই না? দুই নাম্বার হচ্ছে তার শরীরের ভেতরে থেকে সে কি করতেছে, সালোক সংশ্লেষণের কাঁচামাল নিতেছে। যেমন হাইড্রা কার্বন ডাইঅক্সাইড দেয়, শৈবাল ওটা নিয়ে নেয়, নিয়ে সালোক সংশ্লেষণ করে। তিন নাম্বার কি, হাইড্রা যে বর্জ্য পদার্থটা ত্যাগ করতেছে, দ্যাট ইজ সালোক সংশ্লেষণ বা অন্য কিছু নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ, শৈবালটা সেটাও নেয়, নিয়ে কাজে লাগায়। এবার হাইড্রার লাভ কি হইতেছে, হাইড্রা যেহেতু তাকে এখানে স্থান দিছে, তাহলে ওই যে শর্করা জাতীয় যে খাদ্যগুলো উৎপন্ন করতেছে এইটাকে সে খাইতে পারতেছে। দুই নাম্বার হচ্ছে শৈবালটা ভেতরে থেকে যে অক্সিজেন প্রডিউস করতেছে সালোক সংশ্লেষণের মাধ্যমে, হাইড্রা সেটা নিতে পারতেছে। তিন নাম্বার হচ্ছে তার নিজের যে কার্বন ডাইঅক্সাইডগুলো বের হয়, শৈবালকে সেটা দিয়ে দিয়ে নিজে নিশ্চিন্ত হইতে পারে। আর একটা হচ্ছে বর্জ্য পদার্থ যেগুলো সে বের করে দেয়, সেগুলোও সে ক্লিন করে দেয় শৈবালের মাধ্যমে। তোমরা আমাকে বলো, তোমাদের কি এগুলো পড়াইতে হবে? পড়ার 14 গোষ্ঠী আমরা আজকে উদ্ধার করে ফেলছি। দেখি তারপর কি আছে। শুভরাত্রি। তোমরা শুধু ভাবো যে তোমাদের অপূর্ব দেয় সুন্দর বৃত্ত আর্ট করতে পারে, আমি সুন্দর বৃত্ত আর্ট করতে পারি। এই বলো, বুঝছো কিনা? আমাদের কিন্তু ক্লাস শেষ। এখন যেটা হবে, আমরা এখন প্রশ্নে চলে আসবো। নাও মুহিম, প্রশ্নে আসো, মাইক্রোফোন ওপেন করে দাও। ভাইয়া গল্প বলেন না, গল্প বিক্রির জন্য, বইমেলায় যাও। আমি যদি তোমাদের গল্প বলে ফেলি তাহলে প্রকাশক কিভাবে চলবে? হুম, মোটিভেশন চাই। মোহাম্মদ মাহির, মোটিভেশন কি? পড়ালেখা করো, নিজে নিজে মোটিভেশন পাওয়া। কেমন লাগতেছে মুহিম? তুমি কি মাইক্রোফোন ওপেন করতে পারতেছো না? ওই নিচে 3 ডট, 3 ডট, নিচে 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 নিচে, এই যে আমার হাতের কাছে, এই যে হাতের কাছে এখানে 3 ডট। আল্লাহ, আমার স্টুডেন্টের ক্যামেরা অন করে দেবো না, আসে না কেন? স্টুডেন্ট মাইক, হ্যাঁ। হ্যালো দেয়ার, প্লিজ কিউএনএ সেশন, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি ভালো আছি, বলো। খুব টেনশন হইতেছে, কালকে পরীক্ষা আমার স্টুডেন্টদের, একটু টেনশন হইতেছে। আমার একটা কোয়েশ্চেন ছিল যে পাকিস্তানের মধ্যে পিএইচ এর মাত্রাটা কিভাবে বুঝবো, কিভাবে কমে কিভাবে বাড়ে, আর কখন সেটা অম্লীয় এবং ক্ষারীয় সেটা কিভাবে বুঝবো? আচ্ছা, এর আগে প্রশ্নটা হলো যে কার পাকস্থলীর কথা বলতেছো তুমি? মানুষের? জি, মানুষের। মানুষের পাকস্থলীর পিএইচ বাড়া কমা, এটা
খুব সিম্পল। মানুষের পাকস্থলীতে, আমি বুঝলাম না তুমি এই প্রশ্ন নিয়ে কেন ব্যস্ত হইলা, বাট ইট ইজ এ গুড গুড কোশ্চেন। দেখো, প্যারাইটাল কোষ থেকে এইচসিএল আসে। কখন বাড়ে তুমি এটা খুব ভালো করে জানো, যখন খাদ্য এখানে আসে তখন। তোমার কি মনে আছে যে গ্যাস্ট্রিক ফেজ বা হচ্ছে সেফালিক ফেজ আমি পড়াইছিলাম, সেখানে কিন্তু আমি এটা বলছি। খাদ্য যখন এখানে আসে কিংবা খাদ্য যখন মুখে থাকে তখন প্যারাইটাল কোষ থেকে এইচসিএল ক্ষরণ হয়, তখন অ্যাসিডিটি বাড়ে। আরেকটা কিভাবে বাড়ে, খাদ্য যখন এই যে এখানে যায় তখন এখান থেকে একটা হরমোন গিয়ে প্যারাইটাল কোষকে বন্ধ করে দেয়, ফলে এইচসিএল তখন কম আসে, তখন ধীরে ধীরে এবার অ্যাসিডিটিটা একটু কমতে থাকে। তো এটা কিন্তু আমি পড়াইছি, তাহলে আগের লেকচার তোমাকে দেখতে হবে। ওকে, আরেকটা জিনিস সেটা হলো, আমরা যদি কখনো এই যে অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড কিংবা হচ্ছে গ্যাসের ওষুধ খাই, পিপিআই, তো এই ধরনের ওষুধগুলো কি করে, অ্যাসিডিটিটাকে কমায় ফেলে। অ্যাসিডিটি যখন কমায় ফেলে তখন কিন্তু আবার খারাপ জিনিস হয়, সেটা হলো অ্যাসিডিটি যদি পাকস্থলীর কমে যায়, পরিপাক তো ঠিকঠাক হবেই না। অ্যাসিড কমে গেলে পরিপাক হবে এখানে? হবে না। আর একটা কি হবে, জীবাণু এসে এই জায়গায় ক্ষত সৃষ্টি করতে পারে, তাহলে আমাদের অ্যান্টাসিড পিপিআই এগুলো ডাক্তারের অনুমতি ছাড়া খাওয়া যাবে না। তো যাই হোক, নেক্সট কোশ্চেন প্লিজ, টপিকের ভেতরে, হাইড্রার ভেতরে। আচ্ছা, আমার মনে হচ্ছে আজকে কারো কোনো কোশ্চেন নাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি নাম তোমার? নাজিনা ইসলাম সামি, কোন কলেজ? গভর্নমেন্ট বাংলা কলেজ। মিরপুর। ওকে, বলো। স্যার এই যে হাইড্রার চলনে যে হামাগুড়ি, এটা একটু চিত্র দিয়ে বোঝাইলে ভালো হতো। হাইড্রার হামাগুড়ি চলন কোনটা ছিল হামাগুড়ি মহিম? এটা ডিগবাজি। হামাগুড়ি কোথায়? লুপিংকে কি হামাগুড়ি বলছে? আচ্ছা, আমি একটু দেখি, হ্যাঁ, কোনটাকে হামাগুড়ি বল। অবরোহণ, বুঝি না, আরেকবার বলো তো। আরোহণ অবরোহণ। আচ্ছা আচ্ছা, দেখতেছি। 70 পৃষ্ঠা। আচ্ছা, এইটা এইটা সেটা হলো যে হামাগুড়ি বলতে রিয়েল হামাগুড়ির মতো ব্যাপারটা তা না। যদি এখানে একটা গাছ থাকে, এখানে একটা শাখা আছে, হাইড্রাটা হচ্ছে এখানে ছিল, সে কি করে, সে কর্ষিকা দিয়ে এগুলোকে ধরে ধরে এই জায়গাটাকে সে ছেড়ে দিয়ে নিজের ধরলো প্রথমে, এইটা ধরে সে কি করে, যে আমি এই জায়গায় এতক্ষণ ছিলাম, আমি এই যে এখানে যাব, এই জায়গায় যাব। তখন সে কর্ষিকাতে যখন একে ধরলো, ধরার পর এই জায়গা থেকে পাদচাকতিটাকে মুক্ত করে, ছেড়ে দেয় জায়গাটা, পাটা এখান থেকে তুলে ফেলে তার শরীরটা এই যে এখন এখানে চলে আসে। তাহলে বলো তো, বাচ্চারা কি কোনো কিছু ধরে ধরে এরকম করে মাটিতে যায় না, যে আমি একটা কিছু ধরলাম, ধরে নিজের শরীরটাকে ওখানে টেনে নিয়ে চলে গেলাম, দ্যাট ইজ কল হামাগুড়ি, ক্রল করা, ক্রলিংয়ের মতো। সো ওইটাই আর কি ছিল এখানে, ওইটা ধরে জাস্ট নিজেরটাকে এখানে চলে গেল। প্লিজ নেক্সট কোশ্চেন। হ্যাঁ, বলো বলো, এর নাম কলেজগুলো একটু বলবা, তাতে। ভাইয়া আমার নাম ভাইয়া মির হাবিব। বলো বলো। আচ্ছা ভাইয়া, শৈবাল হাইডের ভিতরে যে শৈবালটা থাকে ওইটা কেন থাকে? কিন্তু হাইডার তো মাংসাশী প্রাণী, ওটা তো মাংস জাতীয় কাইটিন জাতীয় ওইসব বস্তু খায়, কিন্তু তাহলে শৈবালটা এই হাইডের ভিতরে যায় কেমনে? তার আগে প্রশ্ন হলো যে মানুষের পরিপাক নালীতে কি ব্যাকটেরিয়া থাকে কিনা, এটা জানো কিনা? হ্যাঁ ভাইয়া, থাকে তো। হ্যাঁ, তাহলে ব্যাকটেরিয়া যখন মানুষের ভেতরে থাকে, প্রথমত সে কিন্তু মারা যায় না, তার মানে তার একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে, যে আমি এখানে থাকবো, আমাকে এই পরিপাক নালীতে যা যা আছে, যে যে ক্ষতিকর পদার্থ আছে, এরা আমাকে সে যেন গায়েব মানে ক্যাপচার না করতে পারে, এটা একটা আছে। আর প্রশ্ন হলো যে কেন সে ওখানে থাকে, এর জন্য সহজ আনসার হচ্ছে যে ওখানে আমি যদি থাকি তাহলে আমি বেশি বেশি খাবার পাবো। মানুষ যে খাইতেছে খাবারগুলো সে ওখান পর্যন্ত যায়, ব্যাকটেরিয়াগুলোকে খায়।
ব্যাকটেরিয়া কোন জিনিসগুলো খায়? তুমি খাইলা শাক, শাক তো আর তুমি হজম করতে পারবা না, কারণ শাক তো সেলুলোজ। তো ব্যাকটেরিয়ার কাছে যখন চলে যায়, ব্যাকটেরিয়া তখন ওই শাকগুলাকে ধরে, কুমড়াগুলাকে ধরে, সবজিগুলাকে ধরে, কারণ ওগুলো ব্যাকটেরিয়ার খাবার। তারা খায় ওগুলাকে, ভাঙে ওগুলাকে, ভেঙে ওখানে গ্যাস উৎপন্ন করে। তাহলে মানুষের পেটে যে গ্যাস হয়, এগুলো কিন্তু ব্যাকটেরিয়াগুলো নিজেরা খাওয়ার সময় তৈরি করে দিছে। তো যাই হোক না কেন, এখন ব্যাকটেরিয়া তুমি আমাকে বলো তো একটা হাতির সমান, ওরা কি আমাদের পেটের ভেতরে থাকতে পারতো? আর থাকলে কি খাবার যথেষ্ট পাইতো? না ভাইয়া। পাইতো না। তাহলে সেম কথা, একটা হচ্ছে হাইড্রা পানিতে থাকে, তার শরীরের হাঁ করলে ভেতরে পানি যায় খাবারের সাথে। পানিতে তো প্রচুর পরিমাণে শ্যাওলা বা শৈবাল থাকে। তো পানির সাথে যদি কিছু শৈবাল ওখানে যায়, গিয়ে দেখে আমি মরতেছি না, 2 নম্বর আমি এখানে থাকলে অনেক খাবার পাইতেছি, রেডিমেড খাবার আছে, সে তখন ওখানে থেকে যায়। সো সার্ভাইভালের জন্য সব থেকে বেস্ট জায়গায় সবসময় প্রাণী, উদ্ভিদগুলা জন্মায়। মরুভূমিতে কিছু জন্মায় না, কারণ মরুভূমিতে তো কিছু নাই। সো কোথায় জন্মাইতেছে? যে মাটিতে সার আছে, পুষ্টি আছে, সেই মাটিতে। লাইক দ্যাট, তুমি পানিতে আছো, পানি তোমার ভেতরে আসতেছে, শ্যাওলাগুলো আসছে, জন্মের সাথে সাথে কিন্তু এগুলো থাকে না, এগুলো পরে আসে। আইসা যখন থেকে খাবারও আছে, আমার কোনো ক্ষতি হইতেছে না, তখন সে থেকে যায়। এইভাবেই যায়। তুমি কি বুঝছো জিনিসটা? হ্যাঁ ভাইয়া, বুঝছি ভাইয়া, ধন্যবাদ। ওকে ভাই, নেক্সট কোশ্চেন। আদব ভাই, জি আদাব, তোমার নাম কি ভাইয়া? কোন কলেজ? আমার নাম বাদন, বৃন্দাবন গভর্নমেন্ট কলেজ হবিগঞ্জ। হবিগঞ্জ থেকে, সোনারুঘাট থেকে বলতেছো? জি ভাই। আহারে, কিতার মধ্যে জ্ঞান ঢালি, বলো। আমার প্রশ্নটা ছিল যে সিলুম আর সিলেন্ট্রনের মধ্যে পার্থক্যটা। সিলম এবং সিলেন্টারনার পার্থক্যটা আমি গত দিনে চিত্র সহ বুঝাইছি। তুমি আমাকে বলো যে তুমি এই প্রশ্নটা নেক্সট ক্লাসে করবা, কিন্তু এর আগে তুমি আমার ওই ভিডিওটা দেখবা কিনা, বলো। ঠিক আছে ভাই। লাস্ট ক্লাসে সিলম এবং সিলেন্টারন নিয়ে আমি আধা ঘন্টা কথা বলছি, তাহলে তোমাকে ওই ক্লাসটা করতে হবে। করলে একটা ইডিওটও বুঝে ফেলবে। আর তুমি যেহেতু সুমন ভাইয়ের এলাকার লোক, তুমি অনেক ট্যালেন্টেড মানুষ, লাস্ট ভিডিওটা দেখে নিবা। ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, নাম কলেজ? ভাই তাসিন গভর্নমেন্ট সুন্দরবন কলেজ খুলনা। গভর্নমেন্ট সুন্দরবন কলেজ। তোমাদের কলেজের টিচারগুলোর নাম বলো তো বায়োলজির। একদিন একজন টিচার আমাকে মেসেজ করছিল, সুন্দরবন, তার কলেজের নামের সাথে সুন্দরবন ছিল, সে আমাকে খুব ওয়েল উইশ করছে। প্লিজ বলো। ভাই জানি না তো, কলেজে যাই না। মরি যাও, কলেজে কেন যাও না তুমি? কলেজে যাইতে হবে। বলো নেক্সট কোশ্চেন বলো। ভাইয়া বারবিউল আর বার্বের মধ্যে পার্থক্য। ও আচ্ছা, বারবিউল এবং বার্ব, এইটা হলো বড় নল, এটা হলো ছোট নল, ঠিক আছে? এটার নাম হচ্ছে আর্টারি, এটার নাম হলো আর্টারিওল। তাহলে নামের চেঞ্জের মাধ্যমে আমরা বুঝি যে ওই নাম দ্বারা যে জিনিসটা বোঝাচ্ছে ওটা ছোট না বড়। এটা আর্টারি, ভালো করে দেখো, ধমনী আর কি। এটা হলো আর্টারিওল। তাহলে তুমি আমাকে বলো তো, এই যে ইয়ল কথাগুলো বা অল কথাগুলো যখন থাকবে, এটা দ্বারা বড় বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে না কম বোঝাচ্ছে, বলো তো? কম। কম, ইয়েস। তাহলে আর্টারি মানে হচ্ছে যাদের ব্যাস বেশি, আর আর্টারিয়াল মানে যাদের ব্যাস কম। তাহলে এবার আমাকে বলো, বার্ব বলতে একটু দাড়ি বোঝায় এরকম, তাহলে ছোটটার নাম কি হবে? বার্ব যোগ ইয়ল, বারবিয়ল না? হ্যাঁ। তাহলে বড় কাটা ছোট কাটা, ডান। বার্ব হচ্ছে বড় কাটা। ওকে ডান। ওকে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন। নাই, কোশ্চেন নাই, সবাই পণ্ডিত হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ, দেখা হবে। তোমরা আমার স্টুডেন্টের জন্য খুব করে দোয়া করবা যেন এবার সবগুলো মেডিকেলে চান্স পায়। ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। বাট বা বলো। বাট কোনটাকে বলা হয় যে? বাট কোনটাকে বলে? আমি চিত্র লাস্ট ক্লাস করছো কিনা এর আগে বলো তো? যেটা করেছিলাম, কিন্তু ভাইয়া এটা বইয়ের মধ্যে যেখানে মেনশন আছে, সেটা 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 মানে বুঝতে পারছি না আর কি। আচ্ছা, বইয়ে কি বলছে? বইয়ের মধ্যে পিকচারের মধ্যে যেটা আছে সেটা নেমাটোসিস সুতার নিচে যে অংশটা অসুস্থ। জি, এই যে দেখেন, বাচ্চাদের যে ছোট ছোট বোতলের মধ্যে ছাগল টাগল যার থাকে,
তাতে কিন্তু এই ধরনের কিন্তু একটা বাট ব্যবহার করা যায়। দিস ইজ বাট, দিস ইজ নিপল, এখানে একটা ছিদ্র থাকে, বাচ্চারা বোতল থেকে খায়। তুমি আমাকে বলো তো এই পুরো জিনিসটার মূল দেখো কোনটা, এই জায়গাটা না? জি। যদি এমন হইতো যে এটা পুরোটা এরকম লম্বা হইতো তাহলে কি হইতো? তুমি কি বোতলের মধ্যে আটকাইতে পারতা এটা? না। তাহলে এবার তুমি আমাকে বলো তো উপরের দিকটা চওড়া হবে নাকি নিচের দিকটা চওড়া হলে আটকাবে? তুমি আমাকে বলো যে এইটা বেটার নাকি ওইটা বেটার? নিচের দিকে নিচের দিকে চওড়া। সুস্থ সেটা। ওকে, তাহলে এখানে একটা বোতল দাও, থলি দিলাম একটা। তাহলে বলো এই যে যে জিনিসটা এটা যদি সূত্রক হয়, যে এই জায়গাটা নিপলটা যদি একটা সূত্রক হয়, তাহলে এই জায়গাটা কি বাট না? চওড়া জায়গাটা। জি। এবার বুঝছো? জি। ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন নাই আজকে, সবার জন্য ছুটি আজকে। আমাদের নেক্সট টপিক আমরা রুই মাছ দিয়ে করবো না এই ঘাস ফড়িং দিয়ে করবো, এটা তোমাদের উপর রইলো। এখানে আমি ছোট একটা কথা বলি, রুই মাছ পড়াইলে আমরা এরকম 3-4 ক্লাসে শেষ করতে পারবো, তখন ঘাস ফড়িংটাতে আমরা বেশি ফোর্ট দিতে পারবো। আর ঘাস ফড়িং শুরু করলে মনে হবে আচ্ছা চ্যাপ্টার যাইতেছে না, তখন একটা খারাপ লাগা কাজ করবে। সো তোমরা এটা ডিসাইড করবো আমরা আসলে কোনটা পড়বো। সবাইকে অনেক ধন্যবাদ। আগামীকালকের জন্য দোয়া করবো আমার স্টুডেন্টের জন্য। আল্লাহ হাফিজ।